পর্ব 555 দিল্লি গ্রুপের মুখোমুখি। প্রোফাউন্ড রিলেমে ইদানিং নীলের সম্মান অনেকটাই বেড়ে গিয়েছিল, কিন্তু সেই সাথে তার মাথায় চেপেছিল বদনামের বোঝা। লোকে তাকে বাচাল, মুখরা, এমনকি খামখেয়ালির তকমা পর্যন্ত দিয়েছিল। ক্যাম্পিং ইভেন্টের শিবাঞ্জন সিনহা যেমন নীলকে সহ্য করতে না পেরে তার সাথে কাজ করার বদলে জঙ্গলে জড়িবুটি খুঁজতে চলে গিয়েছিলেন। যাই হোক, যার যা খুশি সে করতেই পারে। নীল ব্ল্যাক ফাউন্ডেশনের মতো দানবীয় শক্তিকে হারিয়ে দিয়েছে, আর নাম না জানা দ্বীপ থেকে বেঁচে ফিরেও এসেছে। এর চাইতে বড় জিনিস প্রোফাউন্ড রিলেমের কাছে আর কিছুই হতে পারে না। আরে রঘুরাম বাবু, আপনি একটু বেশি চাপ নিয়ে ফেলছেন। আমাকে এখানে শুধু আপনাকে সাহায্য করার জন্যই পাঠানো হয়েছে, তাই এখনই আমাকে নেতার সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই। অত্যন্ত নম্রভাবে জবাব দিলেও নিজের অহংকারটুকু নিটোলভাবে ধরে রাখতে সক্ষম হয়েছিল নীল। তাহলে চলুন, পাহাড়ের দিকে এগোনো যাক। আমাদের বেশিরভাগ লোকজন সব তাঁবুতেই রয়েছে। উষ্ণ অভ্যর্থনা জানালেন রঘুরাম। রঘুরামের পেছন পেছন নিঃসংকোচে এগিয়ে চলল নীল আর তার দলবল। তবে তাঁবুর পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। নীল সেখানে পৌঁছতেই দেখল যে ক্যাম্পিং ইভেন্টের বহু সদস্য ইতিমধ্যেই আহত হয়েছে। কয়েকজনের অবস্থা এতই সংকটজনক যে তাদেরকে রীতিমতো শুইয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। যাদের অবস্থা একটু ভালো তাদের সারা শরীর ব্যান্ডেজে মোড়া। একই অবস্থা এখানে রঘুরাম বাবু। পরিস্থিতি দেখে একটু অবাক হলো নীল। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না ক্যাম্পিং ইভেন্টের লোকেদের বিনা যুদ্ধে এই অবস্থা হলো কি করে, কারণ এখনো তো পাহাড়ের ভেতরের খনন কার্য শুরুই হয়নি। দীর্ঘশ্বাস ফেলে রঘুরাম বললেন, আপনি হয়তো জানেন না মাস্টার নীল, কিন্তু এইবার বেশ অনেকগুলো দল এই পাহাড়ি দেশে উপস্থিত হয়েছে। সবার আগে যদিও আমরা এসেছিলাম আর পাহাড়ের সব থেকে কাছে তাঁবু ফেলেছিলাম। একটু চুপ করে থাকার পর রঘুরাম আবার বললেন, কিন্তু তারপর দিল্লি গ্রুপ এসে আমাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য উৎপাত করতে থাকে। তারপর রঘুরাম অন্য একজন বয়স্ক লোকের দিকে ইঙ্গিত করে বললেন, উনি হলেন পরশুরাম বাবু। উনিও আমার সাথে এই ক্যাম্পিং ইভেন্টে বহু বছর ধরে কাজ করছেন। দিল্লি গ্রুপের কথা ওনার পছন্দ না হওয়ায় উনি রাজি হননি আর দিল্লি গ্রুপকে আক্রমণ করেছিলেন। কিন্তু আমাদের এখন বয়স হয়েছে, আমরা কি আর পারি? ওদের শক্তির মোকাবিলা না করতে পেরে আমাদের পিছু হটতে হয়। তারপর এখানে তাঁবু ফেলা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। অপরাধ বোধে পাংশু হয়ে গেল রঘুরামের মুখখানা। রঘুরামের কথা শুনে হতবাক হয়ে গেল নীল আর কুনাল। প্রোফাউন্ড রিলেমের প্রধান শর্তই হলো একে অপরকে সম্মান করা, কিন্তু দিল্লি গ্রুপের আচরণের কথা শুনে তো মনে হচ্ছে তারা সেসবের কোনো তোয়াক্কাই করে না। পরশুরাম বাবু কি এখন ঠিক আছেন? মনের ভাবনা মনেই চেপে রেখে প্রশ্ন করল নীল। ক্যাম্পিং ইভেন্টের বাকি সদস্যরা নীল আর তার দলের লোকদেরকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। নীল আর তার দলের লোকেদেরকে দেখে বেশ শক্তিশালী মনে হলেও অন্যান্য সদস্যদের নজরে সেই উত্তেজনা ধরা পড়ছিল না। দেখে মনে হচ্ছিল তারা নিজেদের সমস্ত উৎসাহ হারিয়ে ফেলেছে। আসুন, এদিকে আসুন, আপনি নিজেই বরং দেখা করে নিন। কথাটা বলে নীলকে পরশুরাম বাবুর খাটের দিকে নিয়ে যেতে লাগলেন রঘুরাম। নীল সাবধানে চলল ওনার পিছু পিছু। এখানে এত লোক আহত হয়ে পড়ে আছে যে নীল বারবার খেই হারিয়ে ফেলছিল। একটু পর সে দেখল একটা বুড়ো লোক খাটে শুয়ে আছেন। তার গোটা শরীর যন্ত্রণায় ফ্যাকাশে হয়ে গিয়েছে আর মুখ থেকে ক্রমাগত রক্ত উঠে আসছে। কাঁধ বরাবর ব্যান্ডেজ করা। দেখে বিশেষ ভালো অবস্থা বলে মনে হচ্ছে না। সাথে সাথে পরশুরামের পালস চেক করল নীল। নাড়ি এখনো থেমে যায়নি ঠিকই, তবে এরকম দুর্বিষহ পরিস্থিতি দেখে মোটেই ভালো লাগলো না নীলের। ওদের সাহস দেখছে একটু বেশি বেড়ে গেছে। তুই তো জানিস নীল যে ওরা কেমন। এক নম্বরের শয়তান মেয়ে ছেলে, শুধু নিজের বাপের জোরে ফুটানি দেখায়। আমি নিশ্চিত যে কাজটা ওরাই করেছে। আর শত্রুকে যখন একবার বাগে পেয়েছি তখন ওদেরকে এত সহজে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। দাঁতে দাঁত চেপে বলে উঠল কুনাল। দেখে মনে হলো তার বহুদিনের পুরনো ছাইচাপা প্রতিশোধের আগুন আবার জ্বলে উঠেছে। দিয়া আর মধুমিতা, এই নাম দুটো মোটামুটি সবাই জানে। এর আগেও তারা দুজন নীল আর কুনালের মুখোমুখি হয়েছে, আর তাদের কারণে কুনালকে যথেষ্ট বিপদের মধ্যেও পড়তে হয়েছে। লাহা পরিবারের অস্তিত্ব কোনো রকমে রক্ষা করতে হয়েছে তাকে। তাই ওদের কথা শুনলে যে কুনাল তেলে বেগুনে জ্বলে উঠবে সেটাই স্বাভাবিক। দিয়া আর মধুমিতা যে একাধবার নীল আর কুনালকে হারাবার চেষ্টা করেনি তা নয়, কিন্তু তারা দুজনেই নিজেদের বিভিন্ন কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিল যে পরিকল্পনা বাস্তবায়নের সুযোগই পায়নি সেই দুই মেয়ে। এখনো পর্যন্ত তারা নীল আর কুনালকে আক্রমণ করেনি বটে, কিন্তু তারা দুজন এখানে এসেছে জানলে নিশ্চয়ই তারা নিজেদের পরিকল্পনায় বদল আনবে। তবে নীল কুনালের কথায় খুব একটা পাত্তা না দিয়ে নিজের পোটলা থেকে একটা ওষুধ বের করে সাথে সাথে পুরে দিল পরশুরামের মুখে। রঘুরাম বাবু, আপনি আমাকে একবার দিল্লি গ্রুপের তাঁবুর দিকে নিয়ে যেতে পারেন? পরশুরামের মুখে ওষুধটা দিয়ে দেবার পর পিছন ফিরে বলল নীল। অবশ্যই নিয়ে যেতে পারি, কিন্তু আপনি ওখানে কেন যেতে চাইছেন? হঠাৎ করে মনটা কু ডেকে উঠল রঘুরামের।
আপনি কি ওদের জায়গাটা নষ্ট করে দেওয়ার কথা ভাবছেন? না না মাস্টার, সেটা আইন বিরুদ্ধ। তাছাড়া এমনিতেও এখন দিল্লি গ্রুপ আর ক্যাম্পিং ইভেন্টের মধ্যে সম্পর্ক ভালো নয়, সম্পর্ক প্রায় নেই বললেই চলে। আর এখনো পর্যন্ত আমাদের একজন লোকও এখানে এসে পৌঁছায়নি। এর মধ্যে আপনি কিছু করলে সেটা সরাসরি আগুনে ঘি ঢালা হবে। আর একবার যদি সেই আগুন... রঘুরাম নিজের কথা শেষ করার আগেই নীল তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, রঘুরাম বাবু, আপনি কথায় কথায় এত সিরিয়াস হয়ে যান কেন বলুন তো? দিল্লি গ্রুপ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কোমরটা একটু ছাড়িয়ে নিয়ে নীল আবার বলল, আমি এখানে মিস্টার গুহর আদেশে এসেছি আর ক্যাম্পিং ইভেন্টের প্রতিনিধিত্ব করছি। আমাদেরও একটা সম্মান আছে, আর এটা আমাদের সম্মানের প্রশ্ন। নীলের কথা শুনে পুরোপুরি হতবাক হয়ে গেলেন রঘুরাম। যদিও তিনি এখনো নীলকে তাড়াহুড়ো করে কিছু করতে না করে চলেছিলেন। প্রতিটা কাজের একটা সঠিক সময় থাকে। এমনিতেই ক্যাম্পিং ইভেন্টের সদস্যরা আহত হয়ে পড়েছে, আর নতুনরা এখনো এসে পৌঁছায়নি। এখন মাত্র 6 জন মিলে দিল্লি গ্রুপের আর কি ক্ষতি করবে? তবে ক্যাম্পিং ইভেন্টের বাকি লোকেরা মোটেও আশা করেনি যে নীলের হাবভাব এতটা কঠিন হবে। এই সবে সবে সে এখানে এসেছে, এখনো জল হাওয়াটাও ঠিক করে বুঝে উঠতে পারেনি, আর এর মধ্যেই চলেছে লড়াই করতে। নীলের ভাবগতিক কিছুই বুঝে উঠতে পারছিলেন না রঘুরাম। এদিকে দিল্লি গ্রুপের তাঁবুগুলো হলো সবার চাইতে বড়। মধ্যপ্রদেশ গ্রুপ পিছিয়ে পড়ার পর থেকেই দিল্লি গ্রুপ সবার উপরে পৌঁছে গিয়েছিল, আর সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছিল তাদের অহংকার। তাঁবুর ভেতরে সব থেকে উঁচু জায়গাটায় বসেছিল দিয়া, আর তার চারপাশে বসেছিল আরো 5 জন যোদ্ধা। ওই পাহাড়ের অবস্থা দেখে মনে হচ্ছে না রাস্তা চওড়া করতে খুব একটা বেশি সময় লাগবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ওই দিব্য অস্ত্র খুঁজে বের করতে হবে, গম্ভীর মুখে বলে চলেছিল দিয়া। ওই অস্ত্র খুঁজে বের করাটা খুব একটা সহজ হবে না। এখানে অন্যান্য দলের লোকেরাও রয়েছে, আমাদের একটা নিখুঁত পরিকল্পনা তৈরি করতে হবে, পাশ থেকে বলে উঠল একজন যোদ্ধা। তার কথা শুনে দিয়া আর বাকিদের সকলেরই কপালে ভাঁজ পড়ল। সমাধানের উপায় খুঁজতে লাগলো সকলেই। আমাদের দল বহু বছর ধরে নিজেদের মতো গুপ্তবিদ্যা অভ্যাস করে আসছে। আমরা এই ধরনের কাজ আগে করিনি ঠিকই, কিন্তু আমার মতে এর থেকেও অনেক কঠিন কাজ আগে আমরা করেছি। তাই এটা আমাদের জন্য খুব একটা কঠিন হবে না। আমাদের একমাত্র বিপদ হলো অন্যান্য দলের লোকেরা। আমাদের আগে যদি ওরা অস্ত্র খুঁজে বের করে ফেলে, তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না। তাই আমাদেরকে সবার আগে থাকতে হবে, আর ওই দিব্য অস্ত্র খুঁজে বের করে প্রোফাউন্ড রিলেমকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে কেন আমরা 1 নম্বরে। আমরা সবাই মিলে সবার আগে কাজটা করে দেখাবো। কি তাই তো? কড়া গলায় একজন প্রকৃত নেতার মতো ঘোষণা করল দিয়া। হ্যাঁ মাস্টার। দিয়ার কথায় সায় দিয়ে বলে উঠল বাকি যোদ্ধারা। তাদের গর্জনে পুরো তাঁবু গমগম করে উঠল। দিয়ার কথা শুনে তাদের চোখ চকচক করতে লাগলো। দেখে মনে হলো যুদ্ধ বুঝি তারা জয় করেই ফেলেছে। দিল্লি গ্রুপ মধ্যপ্রদেশ গ্রুপের অনুপস্থিতিতে প্রথম স্থানে উঠে এসেছিল ঠিকই, কিন্তু যোগ্যতা তাদেরও কিছু কম নেই। বহু বছর পর তারা নিজেদের শক্তি প্রদর্শনের সুযোগ পেয়েছে, আর এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে চাইছিল দিয়া। ক্যাম্পিং ইভেন্টকে নিজের সমস্ত অপমানের যোগ্য জবাব দিতে চাইছিল সে। একবার যদি সেই দিব্য অস্ত্র দিল্লি গ্রুপের হাতে চলে আসে, তাহলে তাদের পোয়া 12। আগামী 1000 বছরেও কেউ তাদের টিকিটিও আর ছুঁতে পারবে না। এই মুহূর্তে দলে যারা একটু দুর্বল হয়ে পড়েছে, তারাও খ্যাতির শীর্ষে পৌঁছে যাবে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। সবকটা দলই তো ওই অস্ত্র খুঁজতে মরিয়া হয়ে উঠেছে। তবে দিয়া যা ভাবছে তাই যদি হয়, তাহলে ক্যাম্পিং ইভেন্ট কি আর তাদের মোকাবিলা করতে পারবে? দিয়া মনে মনে নানান কথা ভাবছিল। এমন সময় একটা জোরদার আওয়াজ শোনা গেল। সবাই চমকে ঘুরে তাকাতেই তাঁবুর দরজার কাছে এসে তাদের চোখ স্থির হয়ে গেল। এসব কি হচ্ছে এখানে? ওরা কি নিজেদের জায়গায় শান্ত হয়ে থাকতে পারছে না? একদিকে দিয়া যখন নিজের দলের লোকেদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত, তখন অন্যদিকে বাকি দলের লোকেরা শোরগোল করছে। কথাটা দিয়ার মাথায় আসতেই তার মুখের ভাব সম্পূর্ণ বদলে গেল। আমি গিয়ে দেখে আসছি। দৃপ্ত পায়ে নিজের জায়গা ছেড়ে দরজার দিকে এগিয়ে গেল মধুমিতা। তবে মধুমিতা তাঁবু ছেড়ে বেরোতে না বেরোতেই কয়েকজন লোক চারপাশ থেকে আক্রমণ করলো তাকে। মধুমিতা সঠিক সময় পাশ কাটাতে না পারলে আজ এখানেই সে মারা পড়ত। তবে মধুমিতা নিজেকে বাঁচাতে পারলেও তার দলের লোকেরা নিজেদেরকে রক্ষা করতে পারেনি। দিল্লি গ্রুপের তাঁবুর অবস্থা মুহূর্তের মধ্যে শোচনীয় হয়ে পড়েছিল। কে ওখানে? তোমাদের সাহস কি করে হলো দিল্লি গ্রুপের লোকেদের গায়ে হাত তোলার? মধুমিতা যখন দেখল তাদের দলের তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন সে আর মাথা ঠিক রাখতে পারল না। অনেকদিন হলো দিল্লি গ্রুপের মালকিন দিয়ার দেখা পায়নি। কেমন আছে ও? আর মিস মধু, আপনারই বা কি খবর? মৃদু হেসে পায়ে পায়ে মধুমিতার দিকে এগিয়ে আসছিল নীল। কয়েক সেকেন্ডের মধ্যেই মধুমিতার সামনে পৌঁছে গেল সে। নীল! মধুমিতা যেন একেবারে হতভম্ব হয়ে গেছে। তার রক্ত গরম হয়ে উঠছে। দুম! হঠাৎ একটা প্রচন্ড শব্দ করে দিল্লি গ্রুপের তাঁবুটা কয়েক টুকরো হয়ে হাওয়ায় মিলিয়ে গেল।
বিনা তাঁবুতে দাঁড়িয়ে থাকা দলের লোকগুলোকে দেখে মনে হলো কেউ বুঝি তাদের কাপড় কেড়ে নিয়েছে। সাথে সাথে দিয়া উঠে দাঁড়িয়ে কঠিন চোখে চেয়ে রইল নীলের দিকে। তুমি ওকে চিনতে পারছো দিয়া? ও হলো সেই নির্লজ্জ ছেলে যাকে ওর নিজের পরিবারের লোকেরা এই বাড়ি থেকে বের করে দিয়েছিল। রাগে চিৎকার করে উঠল মধুমিতা। তার চোখে ভয়ের কোনো চিহ্ন নেই, কেবল নীলের প্রতি প্রতিশোধের স্পৃহা ছিটকে বেরোচ্ছে সেখান থেকে। দিল্লি গ্রুপের বাকি যোদ্ধারাও মধুকে সাহায্য করতে যে যার অস্ত্র নিয়ে এগিয়ে এলো। তাদের প্রত্যেকেরই চোখ নীল আর তার দলের দিকে স্থির হয়ে আছে। ওহো, কেন জানি না আমার মনে হচ্ছে ক্যাম্পিং ইভেন্টের অবস্থা দিনকে দিন করুণ হয়ে উঠছে। কি রঘুরাম বাবু, ঠিক বলছি তো? না হলে তো ওই নির্লজ্জ ছেলেটাকে আর এখানে ডেকে পাঠানোর দরকার পড়তো না। ঘৃণা ভরে নীলের দিকে আঙুল তুলে বলে উঠল দিয়া। দিয়ার প্রশ্নের কি জবাব দেবেন রঘুরাম? কি ঘটবে দিয়া আর নীলের মধ্যে? পাহাড় খননের আগেই কি লঙ্কা কাণ্ড শুরু হয়ে যাবে? নীল কি পারবে দিল্লি গ্রুপের বিরুদ্ধে নিজের ক্ষমতার প্রমাণ দিতে? পর্ব 556, তাম্র ঘাসের সন্ধানে। ক্যাম্পিং ইভেন্টের প্রিন্সিপাল স্যার নিজে ফোন করে মাস্টার নীলকে এখানে পাঠিয়েছেন। ওনাকে নির্লজ্জ বলে ডাকার আগে আপনার জানা উচিত যে গত কয়েক মাসে উনি ঠিক কি কি অদ্ভুত কাণ্ড কারখানা ঘটিয়েছেন। আপনি নিজে না জানলে অন্য কাউকে জিজ্ঞাসা করে নিতে পারেন। বাকিরা নিশ্চয়ই জানে, আর না জানলে সেটা ওদের দুর্ভাগ্য। ভদ্রতার মোড়কে ভরে কথাগুলো বললেও কথা শেষ হওয়ার পর ঘৃণা ভরে দিয়াদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন রঘুরাম। মনে হচ্ছে তোমরা এখানে বদলা নিতে এসেছো। দিয়া ওদের পেছনে আর বেশি সময় নষ্ট করাটা উচিত বলে মনে করল না, কাজেই সাথে সাথে আসল কথায় চলে এলো। একদম ঠিক বলেছ দিয়া, মনে হচ্ছে ইদানিং বাদাম টাদাম ভালোই খাওয়া হচ্ছে। কোমরটা একটু টান করে নিয়ে জবাব দিল নীল। এই জায়গাটা তো আগে আমরা বেঁচেছিলাম, কিন্তু দিল্লি গ্রুপ জোর করে আমাদের কাছ থেকে জায়গাটা ছিনিয়ে নিয়েছে। এবার সেটা ফেরত দেওয়ার সময়, কি বুঝলে? দিয়া যখন দেখলো যে ক্যাম্পিং ইভেন্টের বেশ কয়েকজন সদস্য দৌড়ে এদিকেই এগিয়ে আসছে, তখন একেবারে রণচণ্ডী হয়ে উঠল সে। নবাবগহ যেহেতু তোমাদের মাস্টার, তাই তোমাদেরকে দয়া করে আমি ছেড়ে দিয়েছিলাম। চুপচাপ যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও। আমাদেরকে আবার আক্রমণ করতে বাধ্য করো না, কারণ এইবার কিন্তু আমি আর নবাবগহর কথা ভেবে কোনো দয়া দেখাবো না। আচ্ছা, তাই নাকি? তাহলে তো আমাকেও একটু দেখতে হচ্ছে যে তুমি কি কি করতে পারো। দিয়াকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিজের জায়গাতেই ঠায় দাঁড়িয়ে রইল নীল। মধুমিতা! দিয়ার চোখ মুখ বিভৎস হয়ে উঠল। দিয়া নিজে সরাসরি নীলকে আক্রমণ করতে পারছিল না। সে খুব ভালো করেই জানত যে নীলের সমকক্ষ সে নয়, তাই পাল্লা দিতে গেলে মধুমিতাকে তার প্রয়োজন। মধুমিতা হলো নির্দয় প্রকৃতির মানুষ। বেশি কথা বলে সময় নষ্ট করা তার মোটেই পছন্দ নয়। দিয়ার ডাকে সাড়া দিয়ে কয়েক পা এগোতেই তার শরীর থেকে ভয়ঙ্কর শক্তিশালী আভা বেরিয়ে আসতে লাগলো। ক্যাম্পিং ইভেন্টের লোকবল বলতে এই মুহূর্তে শুধু নীল আর তার বাকি 5 সঙ্গী। বাকিরা হয় গুরুতরভাবে আহত হয়ে পড়েছে, আর নয়তো দিল্লি গ্রুপের মুখোমুখি হওয়ার সাহস তাদের নেই। কাজেই মধুমিতাকে এগিয়ে আসতে দেখে ভয়ে কয়েক পা পিছিয়ে গেল তারা। মধুমিতার ভয়ঙ্কর বিক্রম দেখে ভয় পেয়ে গেল ক্যাম্পিং ইভেন্টের লোকেরা। ক্যাম্পিং ইভেন্টের সাথে আমার কোনো শত্রুতা নেই। আশা করি নিজেদের ক্ষতি করতে তোমরা আমাকে বাধ্য করবে না। চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে পরিস্থিতি বদলাতে খুব একটা সময় লাগবে না। মধুমিতার বলা প্রত্যেকটা কথায় প্রচ্ছন্ন হুমকি জলজল করছে। শুধু বড় বড় কথা। কলকাতায় থাকতে থাকতে ভীমটুডু ইদানিং কলকাতার লোকেদের মতোই হয়ে উঠেছিল। মধুমিতার কথায় বিশেষ পাত্তা না দিয়ে সে কয়েক পা এগিয়ে এসে মধুমিতার শক্তিশালী আভার বলয় ভাঙার চেষ্টা করতে লাগলো। তার এমন শক্তিশালী ভঙ্গি দেখে গুটি, মল্লার আর মানালিও এসে দাঁড়ালো তার পাশে। 4 জনের মিলিত প্রচেষ্টায় মধুমিতা শক্তিশালী আভার বলয় ভেঙে চুরমার হয়ে গেল। দিল্লি গ্রুপের তাঁবু পুরোপুরি ধ্বংস হয়ে গেল। আর তারপরই সেখানে হাওয়া কমে আসতে লাগলো। শ্বাস নিতে কষ্ট হতে লাগলো সকলের। এ কি করে সম্ভব? বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল মধুমিতা। ভীম টুডু আর ডিভাইন ল্যান্ডের বাকি যোদ্ধাদের স্পিরিচুয়াল এনার্জি মুহূর্তের মধ্যে দিল্লি গ্রুপকে হার মেনে নিতে বাধ্য করেছিল। দিল্লি গ্রুপ যদি নিজেদের কোনো গুপ্তবিদ্যা ব্যবহার করে তাহলেও কোনো সমস্যা নেই। ডিভাইন ল্যান্ডের যোদ্ধারা তাদেরকে নাস্তানাবুদ করার জন্য তৈরি হয়ে রয়েছে। দিল্লি গ্রুপ আর ক্যাম্পিং ইভেন্টের মধ্যেকার এই লড়াই ধীরে ধীরে অন্যান্য দলের দৃষ্টি আকর্ষণ করল। গোল করে চারপাশে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলো সবাই। এমন মারাত্মক শক্তি! ক্যাম্পিং ইভেন্টের লোকেরা এত শক্তিশালী যোদ্ধা পেল কোথা থেকে? মনে হচ্ছে ক্যাম্পিং ইভেন্টের লোকেরা এখনো আস্তিনে অনেক কিছু লুকিয়ে রেখেছে, কিন্তু একসাথে এতজন শক্তিশালী যোদ্ধাকে পাঠানো অবিশ্বাস্য। দেখে তো ওদেরকে বেশ অল্প বয়সী বলেই মনে হচ্ছে, কিন্তু শরীর থেকে বেরিয়ে আসা শক্তিশালী আভা দেখে তো তেমনটা মনে হচ্ছে না। মনে হচ্ছে অনেক ছোট থেকেই ওরা যুদ্ধবিদ্যা শিখেছে। আমরা এখান থেকে চলে গেলেই বোধহয় ভালো হয়। আমার দম বন্ধ হয়ে আসছে।
বিভিন্ন দলের যারা দুর্বল সদস্য তারা ডিভাইন ল্যান্ডের স্পিরিচুয়াল এনার্জি সহ্য করতে পারছিল না। তাদের নাক মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। নীল, তুমি কি সত্যিই দিল্লি গ্রুপের সাথে ঝামেলা করতে চাইছো? তুমি যে ক্যাম্পিং ইভেন্টের প্রতিনিধিত্ব করছো সেটা কিন্তু মাথায় রাখা উচিত। দিয়া চোখ মুখের ভাব এতক্ষণে বিভৎস হয়ে উঠেছে, যদিও সে কিছুতেই বুঝে উঠতে পারছে না যে এই মুহূর্তে ঠিক কি করা উচিত। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি জানো যে আমি ক্যাম্পিং ইভেন্টকে নেতৃত্ব দিচ্ছি? বারংবার মাথা নাড়িয়ে নিচু গলায় বলল নীল। তাই যদি হয় তাহলে ভালোই ভালোই আমাদের জায়গা আমাদেরকে ফিরিয়ে দাও, না হলে কলকাতা ফিরে গিয়ে কিন্তু আমি সব রিপোর্ট করব। অসহ্য। আমরা জায়গাটা ছেড়ে দিলে এখানে নতুন করে ক্যাম্প তৈরি হবে, তাহলে সেটা ক্যাম্পিং ইভেন্টের হোক বা দিল্লি গ্রুপের, কি যায় আসে? আমাদেরও তো একটা সম্মান আছে। আর নিজেদেরকে বেশি বড় প্রমাণ করার চেষ্টা করো না। ভুলে যেও না প্রোফাউন্ড রিলেমে কোন দল সব থেকে উপরে আছে আর কোন দল সব থেকে নিচে। হঠাৎ করেই দিয়ার হাবভাব সম্পূর্ণভাবে বদলে গেল। ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো সে। প্রাচীন পাহাড়ের আশেপাশে সমস্ত দল নিজেদের আস্তানা তৈরি করে ফেলেছিল। সবাই চাইছিল পাহাড়ের কাছাকাছি থাকতে। বেআইনিভাবে হলেও সব থেকে ভালো জায়গাটা দখল করেছিল দিল্লি গ্রুপ। এখন নীলের কথায় জায়গাটা ফিরিয়ে দিলে মান সম্মান তো যাবেই, সেই সঙ্গে কোনো ভালো জায়গাও পাওয়া যাবে না। ইতিমধ্যে নীলের মুখের হাসিও যেন কোথাও উধাও হয়ে গেছে। থমথমে মুখে সে চিৎকার করে বলে উঠল, আমি তোমাদেরকে শেষবারের মতো বলছি, এখান থেকে দূর হয়ে যাও, না হলে আজ দিল্লি গ্রুপের একটা লোকও বেঁচে থাকবে না। নীলের মুখ থেকে এই কথা বেরোনোর সাথে সাথে তার শরীর থেকে তীব্র শক্তিশালী আভা বেরিয়ে আসতে লাগলো। দেখে মনে হলো যেন আগ্নেয়গিরি জেগে উঠেছে। এত শক্তি! ভয়ে দিয়ার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। নীলের তেজ সহ্য করতে না পেরে প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হলো তার। পরিবেশের তাপমাত্রাও হঠাৎই বেশ অনেকটা বেড়ে গিয়েছিল। দিল্লি গ্রুপের বাকি সদস্যদের অবস্থা আরো খারাপ। তাদের হাত পা হলুদ হয়ে এসেছে। অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে হাঁটু গেড়ে মাটিতে বসতে হলো তাদের। নাক মুখ দিয়ে অনবরত রক্ত বেরিয়ে আসছে তাদের, আর শরীরের চামড়া জ্বলতে শুরু করেছে। নীলের এই মূর্তি দিয়া একটুও সহ্য করতে পারছিল না। রাগে অপমানে চোখ মুখ লাল হয়ে গেল তার। চাইলেই এই মুহূর্তে দিয়া নীলের সাথে লড়াই শুরু করতে পারে, কিন্তু দলের বাকি সদস্যদের কথাটা ভাবা তার দায়িত্ব। দিয়া জানে না যে নীল এত কিছু করছে কি করে, কিন্তু এটুকু সে জানে যে নীলের এই অদ্ভুত শক্তির সামনে দলের বাকি সদস্যরা কিছুতেই টিকতে পারবে না। সবার শক্তি মিলিয়ে দিলেও নীলের মোকাবিলা করা আপাতত সম্ভব হবে না। 2-1 মিনিট এদিক ওদিক হলে সবার প্রাণ সংশয় হতে পারে। চলো, সবাই চলো এখান থেকে, দাঁতে দাঁত চেপে কষ্ট করে বলে উঠল দিয়া। দিয়ার কথা শুনে অবশেষে মনটা একটু ভালো লাগলো নীলের। ভীম, টুডু আর বাকিদের দিকে হাত নেড়ে সে ইশারা করলো তারা যেন নিজেদের শক্তি নিয়ন্ত্রণ করে। একদিকে যখন ক্যাম্পিং ইভেন্টের সমস্ত সদস্যরা বিশাল খুশি, তখন অন্যদিকে দিল্লি গ্রুপের লোকেরা মুখ লুকোবার জায়গা পাচ্ছিল না। রঘুরামের মনের রাগ কমে গিয়েছিল, তবে নীলের যে মূর্তি দেখেছেন তাতে যে এখন থেকে নীলকে শুধু তিনি সম্মান করবেন তা নয়, সেই সঙ্গে ভয়ও পাবেন। রঘুরাম বাবু, আপনি কি আমাকে প্রাচীন পাহাড় সম্পর্কে কিছু বলতে পারবেন? অবশেষে একটা বসার জায়গা খুঁজে নিয়ে পাহাড়ের খুঁটিনাটি জানার দিকে মনোনিবেশ করল নীল। এমনিতে নীল সেই পাহাড়ের পরিবেশ সম্পর্কে খুব ভালোভাবেই জানে, কিন্তু রঘুরাম আর পরশুরাম দুজনেই যেহেতু এখানে অনেকদিন আগে থেকে এসে রয়েছেন, তাই তাদের দৃষ্টিভঙ্গিটা জানার জন্য বিশেষ আগ্রহী হয়ে উঠল সে। মাস্টার নীল, আপনি একবার ওদিকে তাকান, পাহাড়ের চূড়ার দিকে ইঙ্গিত করে বললেন রঘুরাম। ওই যে, ওটা হলো পাহাড়ে ঢোকার দরজা। যদিও এখনো দরজার মুখটা বেশ সরু, কিন্তু ওখান দিয়েই আমাদেরকে ঢুকতে হবে। এই পাহাড়ে প্রচুর মণিমাণিক্যের ভান্ডার রয়েছে, সেই সাথে রয়েছে স্পিরিচুয়াল এনার্জির একটা ঘেরাটোপ। বিভিন্ন দল নিজেদের গুপ্তবিদ্যা ব্যবহার করে সেই ঘেরাটোপ ভেঙে ফেলার প্রচুর চেষ্টা করছে বটে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফল হয়নি। ভেতরে কোনো মশাল বা লণ্ঠন নিয়ে যাওয়া যাবে না, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। আর টর্চ নিয়ে আমরা যেতে পারি, কিন্তু কতক্ষণ সেটা আমাদের আলো দেবে বলা যায় না। কথা শেষ করার পর রঘুরাম যখন বুঝতে পারলেন যে বিন্দুমাত্র আশার আলো তিনি ফোটাতে পারেননি, তখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এখনো অবধি যতটুকু যা খোঁজ খবর করেছি তাতে পাহাড়ের বিপদ আপদ সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে পাহাড়ের দরজার কাছে যেমন শক্তিশালী স্পিরিচুয়াল এনার্জির অস্তিত্ব রয়েছে, ঠিক সেই রকমই ভেতরে রয়েছে ঘন অন্ধকার। তারপর কোথায় কি রয়েছে ঈশ্বর জানেন। আর ভেতরে ঢোকার পর কি হবে কিছুই বলা যাচ্ছে না। কথাটা বলতে বলতে কেমন যেন অদ্ভুত মুখে চেয়ে রইলেন রঘুরাম। নীল অবশ্য রঘুরামের কথার কোনো জবাব দিল না। সে বেশ বুঝতে পেরে গিয়েছিল এদের এতদিনকার পরিশ্রম আর কোনো কাজে আসবে না, কারণ ভেতরে নরকের অন্ধকার সবার অপেক্ষা করে আছে। মাস্টার নীল,
আপনি এখানে আসার কিছুক্ষণ আগে কয়েকজন ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। গেছিল 10 জন, কিন্তু ফিরে এসেছে মাত্র একজন। যে ফিরে এসেছে সে এমন ঘোরের মধ্যে রয়েছে যে ঠিক করে কিছুই বলতে পারছে না। তবে খবর আছে ভেতরে নাকি আদিমানবের দর্শন পাওয়া গেছে, আর সেই আদিমানব নাকি সবাইকে মেরে ফেলেছে। খবরটা নীলকে দিতে গিয়ে নিজেও যেন বিস্ময়ের ঘোর কাটাতে পারছিলেন না রঘুরাম। কি বললেন আপনি? আদিমানব? নীল এমন একটা ভাব করলো যেন সে কিছুই জানে না। তাহলে আপনি বলতে চাইছেন যে এই পাহাড়ে আদিমানব বাস করে? সত্যি কথা বলতে রঘুরামের কথা শুনে নীল ঘাবড়ে গিয়েছিল বইকি। আগেরবার সে যখন কুণালের সাথে এসেছিল তখন আদিমানবকে পাওয়া গেছিল অনেক পরে, কিন্তু এখানে তো আগে থেকেই সে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। তবে নিজের সমস্ত আবেগ প্রাণপণে সংযত করার চেষ্টা করল সে। ঠিকই শুনেছেন মাস্টার, আমি ভুল কিছু বলছি না, গম্ভীর মুখে বললেন রঘুরাম। রঘুরামের মুখ থেকে দ্বিতীয়বারেও একই কথা শোনার পর নীলের মনে হলো এক্ষুনি সব ছেড়ে ছুড়ে ওখান থেকে ছুটে পালায়। আগেরবারের পাহাড়ের অভিজ্ঞতা ফিরে ফিরে আসতে লাগলো তার মনে। এই রঘুরাম আবার আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন না তো? হতেও তো পারে যে ফিরে এসেছে সে মিথ্যে বলছে। হঠাৎ মনে হলো নীলের, কিন্তু মিথ্যে বলবেই বা কেন? কি লাভ মিথ্যা বলে? হতে পারে ওরা বাকিদেরকে ভয় দেখিয়ে ফেরত পাঠাতে চাইছে যাতে একাই দিব্য অস্ত্র হাসিল করতে পারে। আপাতত বিবেচনা করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো অবস্থায় নীল ছিল না। আচ্ছা রঘুরাম বাবু, আপনি কি জানেন যে তাম্র ঘাস কোথায় পাওয়া যেতে পারে? প্রশ্নটা করার সময় কোনো এক অজানা কারণে নীলের মনটা কু ডাক দিল। আর নীল যেমনটা আশা করেছিল তেমনটাই ঘটল। তার প্রশ্ন শুনেই যেন হতবাক হয়ে গেলেন রঘুরাম। অনেকক্ষণ চুপ করে থাকার পর জোরে জোরে মাথা নেড়ে বললেন, না মাস্টার নীল, এরকম কোনো ঘাসের কথা তো আমি শুনিনি। আর ওই ঘাসের সাথে এই পাহাড়ের কি সম্পর্ক? রঘুরামের কথার কি উত্তর দেবে নীল? সত্যি কি তবে পাহাড়ে তাম্র ঘাস নেই? মিথ্যে কথা বলে শুধুমাত্র দিব্যাস্ত্র হাসিল করার জন্যই কি তবে নীলকে এখানে পাঠানো হয়েছে? দিল্লি গ্রুপ কি তাদের এই অপমানের বদলা নিতে আক্রমণ করবে নীলকে? পর্ব 557, নতুন গাছ। রঘুরামের কথা শুনে নীলের চোখ মুখের ভাব পুরোপুরি পাল্টে গেলেও সে বড় বড় নিঃশ্বাস ফেলে প্রাণপণ নিজের আবেগকে সংযত করার চেষ্টা করে চলেছিল। মনে হচ্ছে ভুল লোককে ভুল প্রশ্ন করে ফেলেছি। নীলের মনে রঘুরামের জবাব নিয়ে সন্দেহ দেখা দিলেও কোথাও না কোথাও তার বারবার মনে হচ্ছিল বুড়ো মানুষটা শুধু শুধু তাকে মিথ্যে বলবে কেন। তাম্রঘাস হাতে পাওয়ার আশা নীলের মন থেকে এখনো মুছে যায়নি। মাস্টার নীল, পাহাড়ের ভেতরে আমরা কবে ঢুকবো? শ্রদ্ধার সাথে প্রশ্ন করলেন রঘুরাম। কয়েকদিন অপেক্ষা করে যাই, দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল নীল। মুখে অপেক্ষা করার কথা বললেও পাহাড়ের ভেতর প্রবেশ করতে চাইছিল সে। যত তাড়াতাড়ি পাহাড়ের ভেতর সে ঢুকতে পারবে প্রতিযোগিতা ততই কম থাকবে, আর তত সহজে কাজটা শেষ করা যাবে। তবে মনে মনে নীল স্থির করে ফেলেছিল যে কাজটা যত সহজেই হোক না কেন, ফিরে গিয়ে অস্ত্রটা প্রথমেই সে নবাব গুহ আর ভরত মৌলিকের হাতে তুলে দেবে না। পাহাড়ের মুখ চওড়া হতে এখনো সময় লাগবে, ততক্ষণ আমরা বরং আশেপাশে কি পাওয়া যায় একটু খুঁজে দেখার চেষ্টা করি। কাজের কোনো জিনিস পাওয়া গেলেও তো যেতে পারে। আমাদের আগে বুদ্ধিটা যদি অন্য কারোর মাথায় এসে গিয়ে থাকে তাহলে ওরা হয়তো এতক্ষণে শুরুও করে দিয়েছে, তাহলে আর আমাদের বেশি কিছু পাওয়ার সম্ভাবনা নেই। ভাবনা চিন্তা করে বলল গুটি। অবশেষে ডিভাইন ল্যান্ডের লোকেরা বুঝতে পেরে গিয়েছিল যে নীল তাদেরকে এখানে সঙ্গে করে কেন নিয়ে এসেছে। যদিও এরকম কাজ তারা আগে কখনো করেনি, কিন্তু এই কাজটা তাদের সকলের জন্যই যথেষ্ট উত্তেজনাপূর্ণ। তাই সবার মনেই নানা রকম কল্পনার বান ডেকেছে। এমনিতেও ডিভাইন ল্যান্ডের লোকেরা আগেই নীলের দলে নাম লিখিয়েছিল, তাই এবার তারা যা কিছু খুঁজে পাবে সবটাই তাদের নিজস্ব। কিন্তু এখানে তো অনেকগুলো পাহাড় আছে, কোথা থেকে খোঁজ শুরু করব আমরা? আর সত্যিই যদি বুদ্ধিটা আগেই কারোর মাথায় এসে গিয়ে থাকে? গুটির আশায় একরাশ জল ঢেলে দিয়ে বলে উঠল মল্লার। একটা একটা করে পাহাড় খুঁজতে হবে। যত বেশি লোক খুঁজবে সম্ভাবনা ততই বাড়বে। কথাটা বলতে গিয়ে চকচক করে উঠল নীলের চোখ। গুটির কথায় যুক্তি ছিল। শুধু যে পাহাড়ের ভেতরেই মণিমাণিক্যের সম্ভার রয়েছে তা তো নয়, বাকি পাহাড়ের আনাচে কানাচেও তো মূল্যবান জিনিস লুকিয়ে থাকতে পারে। হয়তো সে খবর কারো কাছে নেই। কাজেই নীল আর তার দলবল দুর্মূল্য কিছু খুঁজে পেলেও পেতে পারে। এমনিতেও বেল পাহাড়ি থেকে নীল যে সমস্ত জড়িবুটি নিয়ে এসেছিল তার প্রায় শেষের পথে। কাজেই আপাতত আরো জড়িবুটি জোগাড় করতে হবে তাকে। নীলের আদেশ অনুযায়ী সবাই একটা ছোট পাহাড়ের কাছে গিয়ে জড়ো হলো। যদিও সে পাহাড়টাকে দেখে মোটেই মনে হচ্ছিল না যে সেখানে আদৌ কিছু পাওয়া যেতে পারে, কিন্তু মজার বিষয় হলো পাহাড়টা জঙ্গলের ঠিক মাঝ বরাবর অবস্থিত আর গভীর ঝোপে ঢাকা। সাধারণত মূল্যবান জিনিসপত্রকেই লোকচক্ষুর আড়ালে রাখার বিভিন্ন ব্যবস্থা করা হয়। এই পাহাড়টাও সেই রকমই কিছু একটা নয় তো? আমাদের খুব সাবধানে এগোতে হবে আর চোখ কান খোলা রাখতে হবে।
যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থেকো সবাই। নিজের দলকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে সবার আগে এগিয়ে চলল নীল। এ আবার কি? নীল, এই নীল, ওই দেখ, ওই যে, ওটা কি? এত বড় নি? হঠাৎ করে প্রায় চেঁচিয়ে উঠল কুনাল। তার পা থেমে গিয়েছিল, আর সামনের জিনিসটার থেকে কিছুতেই যেন নজর সরতে চাইছিল না। বাকিরাও যখন তার চিৎকার শুনে সেদিকে ঘুরে তাকালো, তখন তারাও অবাক হয়ে গেল। তাদের চোখের সামনে একটা চেনা ঘাস রয়েছে, যেটা প্রায় সমস্ত ওষুধ বানাতেই কাজে লাগে। শুধু তফাৎটা হলো যে এই ঘাসটার আয়তন সাধারণের ঘাসের চেয়ে কিছু আলাদা। ঘাসটা খুব একটা বেশি জায়গা জুড়ে গজায়নি বটে, কিন্তু তার অদ্ভুত রং দেখে মনে হচ্ছিল ঘাসের গা থেকে বুঝি ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে পড়ছে। প্রাচীন পুঁথি অনুযায়ী এই ঘাসকে তেজস্বিনী ঘাস বলা হয়। ঘাসটা দেখতে লালচে খয়েরি থেকে শুরু করে তীব্র লাল পর্যন্ত হতে পারে। হাজার হাজার বছর আগে ঘাসের রংটা টকটকে লালই হতো, কিন্তু সময়ের সাথে তার রং কিছু ফিকে হয়ে এসেছে। কিন্তু এখানকার ঘাসগুলো একেবারে টকটকে লাল আর অনেকটা করে লম্বা। এমন অদ্ভুত ঘাসের উপস্থিতি দেখে অবাক হলো নীলও। ওরে বাবা, এই ঘাসটা আমি ডিভাইন ল্যান্ডেও দেখেছি, কিন্তু সেগুলো এত বড় না। অতি কষ্টে ঢোক গিলে বলে উঠল ভীম টুডু, এটা হলো তেজস্বিনী ঘাস। খুবই উচ্চমানের একটা জড়িবুটি। প্রায় সব ওষুধ তৈরিতেই এটা ব্যবহার করা হয়। এই ঘাস আমি আগেও দেখেছি, কিন্তু এত বড় হতে পারে তা আমার জানা ছিল না। হাঁ করে সেই ঘাসগুলোর দিকে তাকিয়ে বলে উঠল নীল, সে বড় হোক বা ছোট কি যায় আসে, সবার আগে ঘাসগুলো তুলে ফেলা যাক। শুভ কাজে দেরি কিসের? কথাটা বলেই সাথে সাথে তলোয়ার হাতে ঘাস কাটতে এগিয়ে গেল গুটি। ভেতরে ভেতরে ভারী খুশি হয়েছিল সে। বিভিন্ন পাহাড় ঘুরে জিনিসপত্র সংগ্রহ করার বুদ্ধিটা তার মাথা থেকেই বেরিয়েছিল, তাই প্রথমেই সাফল্যের মুখ দেখায় গর্বে বুক ফুলে উঠেছিল তার। সাবধানে, চিন্তিত গলায় বলে উঠল ভীম টুডু। 1 মিনিট দাঁড়াও। হঠাৎই পেছন থেকে বাধা দিয়ে বলে উঠল নীল, প্রোফাউন্ড রিয়েলমে একটা কথা চালু আছে, অচেনা জায়গায় প্রতিটা পা টিপে টিপে ফেলতে হয়। আমাদের চোখের সামনে একটা উচ্চমানের জড়িবুটি রয়েছে। বিষয়টা দেখে খুব ভালো লাগলেও ঝুঁকির আশঙ্কাও এড়িয়ে যাওয়া যায় না। নিজের পোঁটলার ভেতর থেকে তলোয়ারটা এক টানে বের করে গুটিকে সতর্ক করার চেষ্টা করল সে। যেখানে ঘাসটা গজিয়েছে সেই জায়গাটা খুব মন দিয়ে দেখো। জঙ্গলে এত সমানভাবে কেউ কখনো ঘাস গজাতে দেখেছে? হতে পারে এটা অন্য কারো সম্পত্তি, আর নিজের সম্পত্তি আগলানোর জন্য সে জায়গাটার আশেপাশে বিষাক্ত গাছ লাগিয়ে রেখেছে। অসাবধান হয়ে এগোলে আমাদের চলবে না। আসলে নীল খুব ভালো করেই জানতো যে এটা অন্য একটা দুনিয়া, আর এখানে সহজে কোনো কিছুই পাওয়া যায় না। তাই সবসময় আবেগের বশে নয়, বিবেককে কাজে লাগিয়ে এগোনো উচিত। এই মুহূর্তে তারা যদি কোনো বিষাক্ত গাছের সংস্পর্শে আসে, তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। কেউ আর তাদের বাঁচাতে পারবে না। তাই নীল কোনো ঝুঁকি নিতে চাইছিল না। কি বলছো তুমি নীল? কোন বিপদের কথা বলছো? আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। অবাক হয়ে মাথা চুলকে প্রশ্ন করল মল্লার। বোকা কোথাকার! নীল বলেছে যে ওই ঘাসের ব্যবহার যে কোনো বিষের প্রভাব সারাতে করা যেতে পারে, কিন্তু ঘাসটা ঠিক করে তুলে আনতে হলে আমাদের একটু সাবধান থাকা প্রয়োজন। মল্লারকে ধমকে উঠল গুটি। আচ্ছা, তাই বলো। ও তোমরা কোনো চিন্তা করো না, আমি ঘাসগুলোকে একেবারে উপড়ে ফেলবো। কথাটা বলেই তেজস্বিনী ঘাস সংগ্রহ করতে এগিয়ে গেল মল্লার। গুটি আর মল্লারের কথাবার্তা শুনে ভীম টুডু আর নীলের মুখের ভাব এতক্ষণে পুরোপুরি বদলে গিয়েছিল। নীল এত স্পষ্ট ভাষায় সব কথা বুঝিয়ে বলা সত্ত্বেও গুটি আর মল্লারের মাথায় কোনো কথাই ঢুকলো না। ওদের বোধশক্তি কি এতটাই কম? হ্যাঁ, ওরা দুজন লেখাপড়া জানে না ঠিকই, কিন্তু বোধবুদ্ধি তো রয়েছে, তাই না? মল্লার ঘাসগুলোর থেকে কয়েক পা দূরে তখনই হঠাৎ একটা সরসর আওয়াজ শোনা গেল। সবাই সাবধান! সতর্ক হয়ে উঠল নীল। ভীম টুডুও একেবারে সচকিত হয়ে উঠল। নীল আর কুনাল খুব ভালো করে চারপাশটা খুঁটিয়ে দেখতে লাগলো, আর মল্লার থমকে গেল। চুপ করে দাঁড়িয়ে গুটির দিকে চেয়ে রইল সে। ধীরে ধীরে আওয়াজটা বাড়তে শুরু করলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ প্রায় 10-12টা কালো ছায়ামূর্তি আক্রমণ করলো নীল আর তার দলবলকে। মার্শাল স্কিল ব্লকিং টেকনিক! চিৎকার করে নিজের গুপ্তবিদ্যা ব্যবহার করতে শুরু করলো গুটি। সেই ছায়ামূর্তিগুলো পূর্ণ শক্তিতে নীলদেরকে আক্রমণ করেছিল, কিন্তু গুটির গুপ্তবিদ্যার সামনে তাদের জারিজুরি খাটল না। সাথে সাথে একেবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়ল তারা। অবশেষে প্রতিপক্ষকে ভালো করে দেখবার সুযোগ পেল নীল। লোকগুলোর মুখটা সাপের মতো, আর শরীরটা অনেকটা গাছের মতো। এরকম অদ্ভুত আকৃতির প্রাণী না আগে কেউ কখনো দেখেছে, না কারো কাছে শুনেছে। কুণালের মনে হতে লাগলো এরা সব কাল্পনিক চরিত্র। তবে সে বেশ বুঝতে পারছিল যে ভয়াবহ খেলার সূচনা হয়ে গেছে। গুটি সঠিক সময় নিজের গুপ্তবিদ্যা ব্যবহার না করলে প্রতিপক্ষকে দেখবার সুযোগটুকু পর্যন্ত তারা পেত না। যদিও দেখার পরেও তারা বুঝতে পারছে না যে কি করবে, কিন্তু চোখের দেখার তো একটা দাম আছে। সর্পমস্তা! প্রোফাউন্ড রিয়েলমেও কি এই জিনিস পাওয়া যায়? অবিশ্বাস্য!
মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিল ভীম টুডু, কিন্তু ঠিক তার পর মুহূর্তেই কুণাল চেঁচিয়ে বলল, সর্পমস্তা, সে আবার কি জিনিস? তুমি কি এই গাছের কথা কখনো শুনেছ? কুণালের মুখটা বেজার হয়ে গিয়েছিল। এরকম অদ্ভুত আর কুৎসিত প্রাণী সে আগে কখনো দেখেনি। হ্যাঁ, সর্পমস্তা অত্যন্ত বিষাক্ত, আর ওকে দেখতে অনেকটা সাপের মতো। আমাদের ডিভাইন ল্যান্ডেও এই গাছ আগে পাওয়া যেত, কিন্তু সময়ের সাথে তা বিলুপ্ত হয়ে গেছে। তবে বিষাক্ত হলেও এগুলো ক্ষতিকারক নয়। কিছুক্ষণ চুপ করে থাকার পর ভীম টুডু আবার বলল, তবে এগুলো কিন্তু প্রচন্ড বিপজ্জনক। এদের শরীরটা গাছের মতো, আর সময়ের সাথে সাথে এগুলো গাছের মতোই বৃদ্ধি পায়, কিন্তু এগুলো স্থান পরিবর্তন করতে পারে। আর সাপের মতো ছোবল মারে না, বরং বিষ উগলায়। এদের বিষ এতই বিষাক্ত যে লেভেল 5 যোদ্ধাকেও যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। গম্ভীর মুখে সর্পমস্তার সমস্ত বিশেষত্ব বিশ্লেষণ করল ভীম টুডু। এগুলোকে আটকানোর কি কোনো উপায় নেই? ভীম টুডুর বক্তব্য শুনে একেবারে হতবাক হয়ে গিয়েছিল নীল। সে স্বপ্নেও কল্পনা করেনি যে অর্ধেক গাছের মতো দেখতে একটা প্রাণী এত বিপদের কারণ হতে পারে। আমার খুব ভালো করে মনে আছে, ডিভাইন ল্যান্ডে একটা বড় জঙ্গল ছিল। আমরা সেখানে কাঠ কাটতে যেতাম। গ্রামের লোকেরা আগেও দু একবার সেখানে এই সর্পমস্তা দেখেছিল, কিন্তু কোনো ক্ষতি হয়নি বলে আমরাও বিশেষ পাত্তা দেইনি। কিন্তু ধীরে ধীরে ওদের সংখ্যা বাড়তে শুরু করে। দু একটা থেকে শুরু করে কবে যে হাজারে হাজারে ছড়িয়ে পড়তে শুরু করলো বোঝা গেল না। তারপর গোটা জঙ্গলটার একেবারে সর্বনাশ করে ছেড়েছিল এরা। দেখতে দেখতে জঙ্গলের সব কাঠ নষ্ট হয়ে গেল। সমস্ত পশু পাখি এরা খেয়ে ফেললো। জঙ্গলটা একেবারে খাঁ খাঁ করতে লাগলো। বর্ষা এলো, সমস্ত ক্ষেত খামার আবার ভরে উঠল, কিন্তু সেই জঙ্গল আর কখনো আগের মতো হলো না। সংখ্যা এরা আরো বাড়তে শুরু করলো। গ্রামবাসীরা মারা পড়তে শুরু করলো। অবশেষে ব্ল্যাক ফাউন্ডেশন নিজেদের গুপ্তবিদ্যা ব্যবহার করে গোটা জঙ্গলটা নিশ্চিহ্ন করে দেওয়ায় আমরা রক্ষা পাই। এখন আর ডিভাইন ল্যান্ডে এগুলোর কোনো অস্তিত্ব নেই। গুটির চোখ মুখ আতঙ্কে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। নীল খেয়াল করে দেখল যে ডিভাইন ল্যান্ডের লোকেদের মুখের ভাব একেবারে বদলে গিয়েছে। সর্পমস্তার ভয় চেপে ধরেছে তাদের। তোমরা ঠাট্টা করছো না তো? সত্যি কি সর্পমস্তা এতটাই শক্তিশালী? যদিও কুণাল বুঝতে পারছিল যে বিপদ শুরু হয়ে গেছে, কিন্তু তবুও ডিভাইন ল্যান্ডের এমন আজগুবি কাহিনী তার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। সাথে সাথে সে পাশের একটা গাছের ডাল ভেঙে সর্পমস্তার মুখে ঠেকিয়ে সেটাকে হাঁ করানোর চেষ্টা করল। সাবধান! চাপা গলায় কুণালকে সতর্ক করার চেষ্টা করল মানালি। বেশ কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে একটা সর্পমস্তার মুখ খুলে ফেলল কুণাল। কিন্তু এ কি? সর্পমস্তার মুখ খোলানোর সঙ্গে সঙ্গেই কুণালের গায়ে বিষ ঢেলে দিল সেই অদ্ভুত প্রাণী। মানালি এই আক্রমণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। চারপাশে একটা নিরাপত্তা বলয় সৃষ্টি করে এই বিষের প্রভাব থেকে কুণালকে রক্ষা করছিল সে। বিষের একটা ফোঁটাও কুণালের শরীরে লাগলে তাকে আর বাঁচানো যেত না। এই অদ্ভুত গাছ বা প্রাণীর কার্যকলাপ আর সেই সাথে মানালির উপস্থিত বুদ্ধি দেখে বাকরুদ্ধ হয়ে পড়ল কুণাল। তার মাথা ঘুরতে শুরু করল। সে বুঝতে পারল না যে এবার কি করা উচিত। আমরা এই সর্পমস্তাগুলোকে নিজেদের গুপ্তবিদ্যা দিয়ে আটকে রেখেছি, তাই ওরা নিজে থেকে আক্রমণ করতে পারছে না। কিন্তু ওদের শরীরে এত বিষ আছে যে মুখ খুললেই সেগুলো নিজে থেকে বেরিয়ে আসে। সেই কারণেই তোমাকে মানালি সাবধান করেছিল, কুণালকে বুঝিয়ে বলল ভীম টুডু। তবে কি এই সর্পমস্তাদের হারানোর কোনো উপায় নেই? নীলকে কি শেষ পর্যন্ত ব্ল্যাক ফাউন্ডেশনের শরণাপন্ন হতে হবে? তেজস্বিনী ঘাসগুলোর কি হবে? এরপর আর কি কি বিপদ অপেক্ষা করে আছে? শেষ পর্যন্ত কি সেই দিব্যাস্ত্র খুঁজে পেতে সক্ষম হবে নীল? পর্ব 558, সর্পমস্তা। সর্পমস্তাদের হালকাভাবে নিও না। ওরা সব সময় দল বেঁধে থাকে, আর দল বেঁধেই শিকার করে। এগুলোকে একলা খুঁজে পাওয়াটা যথেষ্ট চাপের। এখানেই দেখো না, প্রায় 12 থেকে 15টা আছে। এই একটা কথা অন্তত এটা দেখেই বোঝা যাচ্ছে। পরপর এতগুলো কথা বলার পর হঠাৎ করেই চুপ করে গেল ভীম টুডু। নীল ঘটনার গুরুত্ব বুঝতে পেরে ক্রমশই গম্ভীর হয়ে উঠছিল। কোন কথা? ভীম টুডুর কথাটা বুঝতে না পেরে প্রশ্ন করল কুণাল। আরে, ভীম টুডু বলতে চাইছে যে এখানে আরো সর্পমস্তা থাকলেও থাকতে পারে। কথাটা বলেই পিছন ফিরে চমকে উঠল নীল। আরে, এটা তো আমাদের চারপাশ থেকে একেবারে ঘিরে ধরেছে। নীলের কথা শেষ হতে না হতেই জঙ্গলের চারপাশ থেকে আরো প্রবলভাবে সরসর শব্দ হতে লাগলো। মনে হলো যেন চারপাশ থেকে হাজারে হাজারে লাখে লাখে সাপ তাদের দিকে এগিয়ে আসছে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে একে অপরের হাত ধরে পাশাপাশি দাঁড়িয়ে পড়ল সকলে। এই অদ্ভুত সর্পমস্তার জন্য এক চুলো জমি ছাড়তে চাইছিল না তারা। এখন আমরা কি করব? শক্ত করে নীলের হাতটা আঁকড়ে ধরে প্রশ্ন করল কুণাল। তার শরীরের শক্তিশালী আভা কেমন যেন ধকধক করছে। তার বুক এমন ঢিপঢিপ করছে যেন সে সকাল থেকে ম্যারাথন দৌড়ে এসেছে। এই সর্পমস্তাগুলোর আত্মরক্ষা ব্যবস্থাটা একটু দুর্বল, কিন্তু আমরা ইতিমধ্যেই একবার গুপ্তবিদ্যা ব্যবহার করে ফেলেছি, তাই সেটা আর কোনো কাজে লাগবে না।
তবে ওদেরকে হারাতে হলে ওদের মাথাগুলো আলাদা করা জরুরি। কিন্তু একে তো ওরা দল বেঁধে আক্রমণ করছে, তার উপর ওদের গতিও যথেষ্ট দ্রুত। আমাদের ডিভাইন ল্যান্ডের নেকড়েগুলো পর্যন্ত ওদের তাড়া খেয়ে পালাতো। ভয়ে আতঙ্কে ভীম টুডুর কপাল থেকে ঘাম গড়াতে শুরু করলো। আমি তোমাকে এখান থেকে বাঁচার উপায় জিজ্ঞেস করছি, আর তুমি কিনা আমাদেরকে আরো ভয় দেখাচ্ছ। তাহলে কি আমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো, যাতে ওগুলো আমাদের গিলে ফেলে? হঠাৎই ক্ষেপে উঠল কুনাল। মনে হচ্ছে আমার কথাটা তুমি ঠিকমতো বুঝতে পারোনি। এই সর্পমস্তাগুলো কোনো কিছুই সম্পূর্ণভাবে খায় না, শুধু জিনিস নষ্ট করে। একবার ওদের বিষের ফোঁটা গায়ে এসে পড়লে কোনো কিছুই আর তোমাকে বাঁচাতে পারবে না। আর চারপাশ থেকে সবসময় ওরা ঘিরে ধরে বলে পালানোর কোনো উপায়ও থাকে না। কুণালের কথাটা ভীমটুডুর বিশেষ পছন্দ না হলেও প্রয়োজনীয় উত্তরটুকু দিতে সে কার্পণ্য করল না। এমন সময় হঠাৎ নীলের চোখে কিছু একটা ধরা দিল। মাটিতে যে ঘাসগুলো পড়ে রয়েছে সেগুলো সবই ধুলোয় ঢাকা। জঙ্গলের সমস্ত গাছপালাও মৃতপ্রায়। একমাত্র তেজস্বী ঘাসগুলোই চকচক করছে। সাথে সাথে একটা বুদ্ধি খেলে গেল নীলের মাথায়। সে আবার কি কথা? আর তুমি এত কিছু এরকম শান্ত হয়ে বলছো কি করে? তোমার কি ভয় করছে না? কুণাল মেজাজ হারাতে শুরু করেছিল। আমি আমি মরতে চাই না। যে কোনোভাবেই আমাকে এখান থেকে বেরোতে হবে। কুণালের আতঙ্ক হঠাৎ করেই যেন বেশ কিছুটা বেড়ে উঠল। ধীরে ধীরে আরো অগণিত সর্পমস্তা নীল আর তার সঙ্গীদেরকে ঘিরে ফেলতে শুরু করলো। একটা বিশালাকায় সর্পমস্তা শিরশিরিয়ে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। প্রাণীটার আয়তন দেখবার মতো। দেখে মনে হলো এটাই বুঝি দলের সব থেকে বয়স্ক। কুণালের মনে হচ্ছিল রূপকথার দুনিয়ার কোনো অদ্ভুত প্রাণী বুঝি তাদের সঙ্গে ঠাট্টা শুরু করেছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে। প্রতি পদে সর্পমস্তা এগিয়ে আসার সাথে সাথে তাদের সামনের ঘাসগুলিকে গিলে ফেলতে লাগলো, আর সেই সাথে তাদের মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো একটা আঠালো তরল। এবার সেটা বিষ না সর্পমস্তার লালা সেটা ঠিক বোঝা গেল না। তোমরা এখানে কি করে এলে? এই জায়গাটা তো অনেকদিন ধরে পরিত্যক্ত। হঠাৎ করে পরিষ্কার বাংলায় প্রশ্ন করল সেই প্রাণী। মুহূর্তের জন্য এমন অদ্ভুত কাণ্ড কারখানায় ভীম টুডু আর বাকিরা একদম স্তব্ধ হয়ে গেল। একটা অদ্ভুত প্রাণীও কি মানুষের ভাষায় কথা বলতে পারে? এই ব্যাপারে ডিভাইন ল্যান্ডের লোকেদের কোনো ধারণাই ছিল না। তারা চারজন একেবারে হাঁ হয়ে গেল। আমি এই জায়গাটা রক্ষা করতাম, আর হাজার হাজার বছর ধরে আমি এখানেই বাস করছি। আমি আর পাপের ভাগী হতে চাই না। তোমরা নিজে থেকে এই জায়গা ছেড়ে চলে গেলে আমি তোমাদের কিছু করব না। মৃদু গলায় বলে উঠল সেই বয়স্ক সর্পমস্তা। অদ্ভুত প্রাণীদের মুখ থেকে এমন কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল নীল। অবশেষে একটা কথা বুঝতে পারল সে। প্রথম থেকেই নীল ভাবছিল যে এই জায়গার স্পিরিচুয়াল এনার্জি এত বেশি, আর এই সর্পমস্তা যদি এতই ভয়ানক হবে, তাহলে জঙ্গলের অন্যান্য প্রাণীরা বেঁচে আছে কি করে? আসলে এই প্রাণীগুলো নিজেদের পাপের বোঝা আর বাড়াতে চায় না বলে আর কাউকে তারা আক্রমণ করে না। তাই জঙ্গল আবার আগের মতো গড়ে উঠতে শুরু করেছে, আর বন্য প্রাণীরাও নিরাপদেই সেখানে থাকতে পারছে। কিন্তু অচেনা লোকেদের জন্য বিপদ এখনো আগের মতোই। সেই কারণেই প্রথম দেখাতেই নীল আর তার সঙ্গীদের উপর আক্রমণ করেছিল সর্পমস্তা। এমন সময় হঠাৎ কুণাল এগিয়ে গিয়ে বলল, তার মানে আমরা এখান থেকে চলে গেলেই সব ঠিক হয়ে যাবে? সত্যি? কুণালের কথা শুনে একটা বড়সড় ধাক্কা খেল নীল। পরিস্থিতির গুরুত্ব অনুভব করে রীতিমতো চমকে উঠল সে। কুণালের সততাকে নীল সম্মান করে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে একটা সর্পমস্তা তাদেরকে চলে যাওয়ার আদেশ করলে কুণাল আবার তাদেরকে সেই প্রশ্নই ছুড়ে দেবে, যাতে তারা অপমানিত হয়ে নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলে। পরিস্থিতি সামাল দেওয়ার চিন্তায় কপালে ভাঁজ পড়ল নীলের। তবে সর্পমস্তার কাছ থেকে পরবর্তী পাওয়া জবাবে হতবাক হয়ে গেল সকলে। হ্যাঁ, আমি চাই যে তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু আমার একটা শর্ত আছে। আমরা এখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই তোমাদেরকে এই জায়গা ছেড়ে দিতে হবে। পাহাড়ের কোনো সম্পত্তি যেন চুরি না যায়। কথাগুলো যথেষ্ট মৃদু গলায় ভেসে এলেও সবটাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল নীল। এই অদ্ভুত প্রাণীর কথা শুনে মাথায় হাত পড়ল ভীম টুডুর। খামখেয়ালিপনারও তো একটা সীমা থাকা উচিত। একটা সাপের মতো প্রাণী, তার এত ক্ষমতা, বড় বড় যোদ্ধাদেরকে সরাসরি আদেশ করছে। আমি তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে সেটা সম্ভব নয়। পাহাড়ে আমরা যখন এসেই পড়েছি তখন 1 মিনিট আগেই কুণাল বড় বড় ভাষণ দিচ্ছিল। সত্যি বলতে ওই সর্পমস্তাদের নেতাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু এই মুহূর্তে নিজের মনোভাব সম্পূর্ণ বদলে সে বলল, আমাদের সঙ্গে শত্রুতা না করাটাই তোমার জন্য ভালো হবে। না হলে আমাদের যাই হোক না কেন, তোমাদের বড় ক্ষতি হয়ে যাবে। আরো অনেক কিছুই আমি বলতে পারতাম, কিন্তু আমাদের আগে অন্যান্য অনেকেই এই পাহাড়ে এসে তোমাদের সম্পত্তির খোঁজ শুরু করে দিয়েছে। আরেকটা কথা, এখনো আরো অনেকেই আসবে, তাই শুধু শুধু আমাদেরকে এখানে আটকে রেখে কি লাভ? লাভ তো হবে ওদের, যারা এসে তোমাদের সম্পত্তি দখল করে নেবে। তখন কি করবে তোমরা? কুণালের কথা শুনে যেন
আরো বেশি করে অবাক হয়ে গেল নীল। প্রথমবার এমন অদ্ভুত প্রাণীর সাথে কথা বলার কারণে নিজের আবেগকে সংযত করতে পারছিল না সে। নীল বেশ বুঝতে পারল এই ঘটনার জল অনেক দূর গড়াতে চলেছে। কুণালের বলা প্রতিটা কথাই এমনিতে যথেষ্ট রূঢ়। অন্য যে কোনো মানুষ শুনলে তাদেরই খারাপ লাগতো, আর এরা তো সামান্য প্রাণী। হাজার হাজার বছর ধরে এখানেই বসবাস করছে, তাদের ভালো লাগবে কি করে? নীল যেমনটা আশা করেছিল ঠিক তেমনটাই ঘটল। অদ্ভুত প্রাণীটা জিভ বের করার সাথে সাথেই তার মুখ থেকে সেই আঠালো তরল বের হতে লাগলো। ঠিক সেই সময় বাকি প্রাণীগুলোও ধীরে ধীরে আবার এগিয়ে আসতে লাগলো নীলেদের দিকে। নীলরা একে অপরের সাথে যতটা সম্ভব ঘন হয়ে দাঁড়ালো। তারা জানে যে এই বিষধর প্রাণীগুলোর মোকাবিলা করার ক্ষমতা তাদের নেই। নীল যত বড় যোদ্ধাই হোক না কেন, বিষের প্রভাব কাটানো তার কম্য নয়। প্রাণীগুলো একবার নীলকে কামড় দিলেই তার খেলা শেষ। এসব কি হচ্ছেটা কি? কথাটা বলেই কুণাল নিজের পোটলার ভেতর থেকে একটা বোতল বের করে আনলো। বোতলের ভেতর একটা ওষুধ। সেই ওষুধটাকে হাত দিয়ে তুলে ধরে এসে বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, তোমরা জানো এটা কি? এটা হলো প্রোফাউন্ড রিয়েলমের সব থেকে বিখ্যাত জিনিস। আপাতত মাত্র একটাই আছে, কিন্তু এই একটাই হাজার হাজার কিলোমিটার পর্যন্ত আগুন লাগিয়ে দিতে পারে। আর জঙ্গলে একবার দাবানল ছড়িয়ে পড়লে তোমাদের নামগন্ধ চিরদিনের মতো মুছে যাবে। তোমরা আমাদের ক্ষতি করার চেষ্টা করলে এই বোতলটা খুলতে আমি খুব একটা বেশি সময় নেব না, আর তার পরের ধ্বংসলীলা দেখার জন্য তোমরা বেঁচে থাকবে না। আমরা তো মরবই, কিন্তু সেই সাথে তোমাদেরকে নিয়ে মরব। নিষ্ঠুর হাসি হেসে কথা শেষ করল কুণাল। কুণালের এমন কথায় শুধু যে প্রাণীগুলো অবাক হলো তা নয়, অবাক হলো তার সঙ্গীরাও। তাদের বিন্দুমাত্র ভরসা হচ্ছিল না কুণালের কথায়। নীল আর ভীম টুডু প্রাণপণে বোঝার চেষ্টা করছিল যে কুণাল ঠিক কি ফোন দিয়ে এঁটেছে। আদৌ কি তার কাছে বাঁচার কোনো উপায় আছে, নাকি শুধু নাটক করছে? তোমাদের আমার কথা বিশ্বাস না হলে চেষ্টা করে দেখো। বোতলটাকে একবার হাওয়ায় ছুঁড়ে দিয়ে চিৎকার করে চ্যালেঞ্জ জানালো কুণাল। সর্পমস্তাদের নেতা এবার একটু ভয় পেয়েছে বলে মনে হলো। ৩-৪ বার হিস আওয়াজ করার পর পুরো দলটা ধীরে ধীরে পিছোতে শুরু করলো। বিষধর অদ্ভুত প্রাণী হলেও এদের শরীরের একটা অংশ গাছের মতো, আর গাছ সবসময় আগুনকে ভয় করে চলে। এই প্রাণীগুলো জানে না কুণালের কথায় কতটা সত্যতা আছে, কিন্তু নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কেই বা ঝুঁকি নিতে চায়। এই সর্পমস্তাগুলি হাজার হাজার বছর ধরে বেঁচে থাকলেও এদের লড়াইয়ের ক্ষমতা বলতে কিছুই নেই। এমন কোনো গুপ্ত পদ্ধতিও তাদের জানা নেই যা দিয়ে তারা আগুন থেকে নিজেদের রক্ষা করতে পারে। থাকার মধ্যে আছে কেবল শরীর ভর্তি বিষ, যা সময়ের সাথে ক্রমশই বেড়ে চলেছে। বেশ অনেকক্ষণ হিস আওয়াজ করার পর শেষমেশ সেই বৃদ্ধ সর্পমস্তার মুখ থেকে একটা হুংকার শোনা গেল। সর্পমস্তার পুরো দলটা কয়েক সেকেন্ডের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। মাথা মোটার দল, আমি যা বললাম তাই বিশ্বাস করে নিল। যত সব ফালতু সর্পমস্তা! ঘৃণা ভরে বলে উঠল কুণাল। তার মুখে ভয়ের কোনো চিহ্ন না থাকলেও তার জামা কাপড় ইতিমধ্যেই ঘামে ভিজে উঠেছে। বুদ্ধিটা তোর মাথায় কোথা থেকে এলো কুণাল? কুণালের দিকে কয়েক পা এগিয়ে গিয়ে প্রশ্ন করল নীল, আর তারপর তার হাত থেকে বোতলটা প্রায় ছোঁ মেরে নিয়ে বলল, এটা কি সত্যিই ফায়ার পিল নাকি? কিন্তু তোর কাছে এলো কোথা থেকে? আরে না না, এটা কোনো ফায়ার পিল টিল না। সাধারণ একটা এনার্জি পিল মাত্র। এটা খেলে শরীরে আগুন লাগবে, গাছেদের কিছু হবে না। ব্যাগটার মধ্যেই ছিল, হঠাৎ মনে হলো একবার ব্যবহার করে দেখা যাক। হাসি মুখে মাথা চুলকে জবাব দিল কুণাল। তুই একটা এনার্জি পিলের ভরসায় ওদেরকে ধমকাচ্ছিলি? হতবাক হয়ে গেল নীল। ওদের ভাগ্য ভালো যে সর্পমস্তাগুলো ভয় পেয়ে চলে গিয়েছে। যদি একবার ওষুধের প্রভাব দেখার জন্য অপেক্ষা করত, তাহলে একেবারে 12টা বেজে যেত। সত্যি বলতে নীল আশা করেনি যে কুণাল এমন একটা কাণ্ড করে বসবে। সাধারণত তাকে এরকম কাজ করতে দেখা যায় না। নীল আর কুণাল যে এই প্রথম কোনো সমস্যার মুখোমুখি হয়েছিল তা তো নয়, কিন্তু আগে কুণালকে সে বরাবরই শান্ত থাকতে দেখেছে। যত দুর্বুদ্ধি বের হয়েছে তার মাথা থেকেই। কিন্তু এই প্রথমবার বাজিমাত করেছিল কুণাল। তবে কি বিপদ কেটে গেল, নাকি সর্পমস্তার দল আবার আক্রমণ করবে তাদেরকে? নীলরা কি পারবে এখান থেকে তেজস্বিনী ঘাস নিয়ে যেতে? কোথায় লুকিয়ে রাখা আছে সেই দিব্যাস্ত্র? নতুন কি রোমাঞ্চ অপেক্ষা করে আছে নীলেদের যাত্রাপথে? পর্ব 559, আদ্রিতার মানভঞ্জন। আমাদের কাছে কি সর্পমস্তাদের ভয় দেখানোর অন্য কোনো উপায় ছিল? ভীমটুডু তো বলেই ছিল যে ওদের বিষ খুবই ভয়ঙ্কর। তাই আমি ভাবলাম একটু দুষ্টুমি করে দেখাই যাক না। আমি জানি কাজটায় যথেষ্ট ঝুঁকি ছিল, কিন্তু বিপদ তো কেটে গেছে, তাই না? ব্যাস, সেটাই হলো আসল কথা। একটা পুরনো প্রবাদ আছে না, বিপদ নিলে মাথায়, টাকা আসবে হাতায়। হালকা চালে বলল কুণাল। তবে নীল তার কথার জবাব দেওয়ার আগেই হঠাৎ গুটি কুণালের দিকে এগিয়ে গেল। নিজের হাত দিয়ে কুণালের পিঠ চাপড়ে দিল সে। দেখে মনে হলো গুটি পুরোপুরিভাবে কুণালের সাথে একমত। একদম ঠিক বলেছো কুণাল, তুমি যা করেছো একদম ঠিক করেছো। তবে আমি ভেবেছিলাম তুমি বোধহয় খুবই সাদাসিধা ধরনের মানুষ, কিন্তু এখন মনে হচ্ছে তুমি সাহসী আর বুদ্ধিমানও বটে।
আমি কিন্তু তোমার পুরো ফ্যান হয়ে গেছি। মৃদু হেসে কুণালকে বাহবা দিল গুটি। এত তাড়াতাড়ি খুশি হওয়ার কোনো দরকার নেই, সবে তো ওই পাহাড়ে আমরা পা দিলাম, যত আমরা এগোবো তত বিপদ বাড়বে। এখন আরো অনেক কিছু দেখা বাকি, আর এরপর কি হবে আমরা কেউই জানি না। গম্ভীর মুখে নিজের হাত দুটো বুকের কাছে জড়ো করে বলে উঠল ভীম টুডু। নীল অবশ্য কিছুই বলল না, শুধু অদ্ভুত চোখে তাকিয়ে রইল কুণালের দিকে। এই মুহূর্তে কিছু বলার ভাষা তার নেই। ওদিকে প্রশংসা শুনে কুণালের ছাতি ততক্ষণে চওড়া হয়ে উঠেছে। নিজেকে নিয়ে তার ভীষণ গর্ব হচ্ছিল। সবার চোখে নিজেকে নতুনভাবে আজ প্রমাণ করেছে সে। এমন কোনো কথা নেই যা কুণাল নীলকে বলেনি, কিন্তু আজ স্পষ্ট হয়ে গেল যে বুদ্ধির বিষয়ে তাকে পিছিয়ে রাখলে চলবে না। নীল যদিও কুণালের কাছ থেকে এরকম কিছুই আশা করেনি, কিন্তু মনে মনে সে বেশ খুশিই হয়েছিল। কুণালের শারীরিক শক্তি শুধু নয়, তার মানসিক শক্তিও এতদিনে বেড়ে গিয়েছিল। হঠাৎই এই সর্পমস্তাদের মুখোমুখি হওয়ার কারণে নীল আর তার দলবল নিজেদের পরিকল্পনায় কিছু বদল ঘটালো। তারা ঠিক করলো যে এখনই সেই প্রাচীন পাহাড়ে গিয়ে উপস্থিত হওয়াটা ঠিক হবে না। যেহেতু অন্যান্য দল ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল, তাই নীল আর তার সাথীরা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে চাইল। কিন্তু হাজার হাজার বছর ধরে পাহাড় আগলে রাখা সর্পমস্তার দল কি এত সহজে নিজেদের অধিকার ছেড়ে দেবে? না, মোটেই না। দেখতে দেখতে সেখানে ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেল। জঙ্গলের চারপাশ সরসর শব্দে কেঁপে উঠল, আর তারপরেই হঠাৎ সব একদম শান্ত হয়ে গেল। সর্পমস্তার দল অন্যান্য দলের সবাইকে শেষ করে দিলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। আগে আমি ওদেরকে ঠিক বুঝে উঠতে পারিনি, ভেবেছিলাম ওরা সবাই বুঝি গুড গ্রুপের, কিন্তু ওদের মধ্যে ভালো বলতে কোনো জিনিস নেই। ওদের প্রতি পদক্ষেপে আমি শুধু ছল আর কপট দেখতে পাই। একটা বড় গাছের গুড়িতে হেলান দিয়ে চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে বলল কুণাল। আমারও সেরকমটাই মনে হয়। মুকেশ নাগার, চেতন কুমার আর অলোক ঘোষাল ওরা সবাই যে যার নিজের দলের নামকরা যোদ্ধা। ওদের শক্তির কোনো অভাব নেই, আর গুপ্তবিদ্যাতেও ওরা পারদর্শী। কিন্তু তারপরেও ওরা সবার চোখের আড়ালে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যা খুশি তাই করে বেড়ায়। কেন? প্রোফাউন্ড রিলেমের অন্দরমহলে এমন কোনো রহস্য লুকিয়ে নেই তো, যা অন্যদেরকে জানানো যায় না? মৃদু গলায় বিড়বিড়িয়ে বলল নীল। দেখে মনে হলো যেন কোনো গভীর ভাবনায় হারিয়ে গিয়েছে সে। এই অদ্ভুত ওষুধের দুনিয়ায় পা রাখা নানান লোকের মুখোমুখি হয়েছে নীল। ওই তিন মূর্তি ছাড়াও আরো অনেক লোক সে দেখেছে যারা প্রোফাউন্ড রিলেমের উচ্চ পদে বসে রয়েছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে তারা কেউই সেই পদের যোগ্য নয়। সবাই শুধু বড় বড় কথা বলতেই ওস্তাদ। অবাক করার মতো বিষয় হলো যে লোকগুলো এখনো বেঁচে আছে। না তারা যুদ্ধে খুব একটা ভালো, আর না তাদের মানসিক স্থিতিশীলতা রয়েছে। তা সত্ত্বেও এরা এতদিন সিংহরায় পরিবার বা বেলপাহাড়ি গ্যাংয়ের নজর এড়িয়ে বেঁচে রয়েছে কি করে, সেটাই আশ্চর্য। একদিকে যখন নীল এইসব কথা ভেবে চলেছে, তখন অন্যদিকে কলকাতার দ্য এন ভিলাতে পরিবেশ একটু থমথমে। আদ্রিতার মন মেজাজ ভালো নেই, তাই প্রিয়াঙ্কা এসেছে তাকে সঙ্গ দিতে। দুজনের মধ্যে কথাবার্তা চলছে। আমি কোমায় যাবার পর থেকে এত কিছু ঘটে গেছে, এর চেয়ে তো আমার জ্ঞান না ফিরলেই বেশি ভালো হতো। আদ্রিতার মুখটা একেবারে শুকিয়ে গেছে, দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে হতাশায় ভুগছে। দেখ, তোর জ্ঞান অনেক আগেই ফিরে এসেছিল, কিন্তু তোর ব্রেন ফাংশন করছিল না। আমরা তো বুঝতেই পারছিলাম না যে কি করলে তুই ঠিক হবি। ডাক্তাররাও জবাব দিয়ে দিয়েছিল। ভাগ্যিস লোকটা ঠিক সময় এসে তোকে বাঁচানোর উপায় বলে দিল। আমি সত্যিই জানি না লোকটা কে যে এত বড় একটা উপকার করলো, কিন্তু তুই কি জানিস যে তোর জন্য ওই পারিজাত ফুল কে নিয়ে এসেছিল? নীলদা। যেই না আমি কথাটা ওকে বললাম, অমনি ও কুণালকে নিয়ে একটা লম্বা সফরে বেরিয়ে পড়লো। এই যে আজ তুই সুস্থ হয়ে উঠেছিস, সেটা শুধুমাত্র নীলদার জন্য। প্রিয়াঙ্কা খুব ভালো করেই জানতো যে নীল আর আদ্রিতার মধ্যে ঠিক কি ঘটেছে, তাই তার এখানে আসার উদ্দেশ্যটাও খুব পরিষ্কার। এই সময় সে নীল আর আদ্রিতার সম্পর্কটা জোড়া দেবার চেষ্টা করে চলেছিল। সত্যি কি নীলের শালিনীর সাথে কোনো সম্পর্ক আছে? শুকনো মুখে জিজ্ঞেস করলো আদ্রিতা। আদ্রিতা, তুই কিন্তু শুধু শুধু বেশি ভাবছিস। বাইরের লোক হওয়া সত্ত্বেও আমি নীলদার চোখে তোর জন্য ভালোবাসা দেখতে পাই। তোকে ভালো না বাসলে কি একটা ফুল জোগাড় করার জন্য এত হন্যে হয়ে ঘুরে বেড়াতো? আমিও জানতাম না যে লোকটা কে। কোনো মিথ্যেবাদী, ভণ্ড, প্রতারকও তো হতে পারত। কিন্তু তোকে বাঁচানোর জন্য নীলদা লোকটাকে বিশ্বাস করে কোথায় না কোথায় চলে গিয়েছিল। সেটা কি তুই দেখতে পাচ্ছিস না? প্রিয়াঙ্কা নিজের মতো করে বোঝানোর চেষ্টা করতে লাগলো। দেখ আদ্রিতা, তুই আমার ছোটবেলার বন্ধু। আমি কখনো তোকে মিথ্যে কথা বলবো না। আমি জানি না নীলদা আর শালিনীর মধ্যে ঠিক কি সম্পর্ক রয়েছে, কিন্তু তাতে কি যায় আসে? নীলদার মতো মানুষ হয় না। তাছাড়া মধু থাকলে মৌমাছি যাতায়াত করবেই। ধরে নে শালিনী সেই রকমই একটা মৌমাছি। তুই হলি নীলদার লিগাল ওয়াইফ, শালিনী নয়। দেখ, আমরা তো আর অতীতে ফিরে যেতে পারবো না। আর তুই হয়তো জানিস না, কিন্তু নীলদা কোনো সাধারণ মানুষ নয়। কোচবিহারের বিজনেস টাইকুন রায়চৌধুরী পরিবারের ছেলেও। এতগুলো কথা বলার পর কিছুক্ষণের জন্য থামলো প্রিয়াঙ্কা।
তারপর সে আবার বলতে শুরু করলো, কিছু অজানা কারণে ওকে রায়চৌধুরী পরিবার থেকে বের করে দেওয়া হয়। তারপর ও কলকাতায় এসে তোর বাবার কোম্পানিতে চাকরি করতে শুরু করে। নিজের ভাগ্যকে মেনে নিয়ে সেনবাড়ির ঘরজামাই হয়ে থাকতে শুরু করে। না জানি কত অপমান সহ্য করেছে নীলদা, কিন্তু তারপরেও কোনো প্রতিবাদ করেনি, চুপ করে থেকেছে, শান্ত হয়ে সময়ের অপেক্ষা করেছে। আর দেখ আজ কোন জায়গায় পৌঁছে গেছে ও। আজ কি নেই নীলদার কাছে? এত টাকা আছে যে চাইলেই গোটা কলকাতা শহরটা কিনে নিতে পারে। এরকম একটা ছেলেকে তুই কাছে পেয়েও ছেড়ে দিতে চাইছিস? তাহলে সত্যিই তোর মতো বোকা আর কেউ নেই। প্রিয়াঙ্কার কথা শুনে আদ্রিতা কোনো জবাব দিল না। নীলের পারিবারিক পরিচয় পেয়ে সে অবাক হয়েছিল ঠিকই, কিন্তু একজন স্ত্রীর পক্ষে নিজের স্বামীকে অন্য মেয়ে মানুষের সাথে ভাগ করে নেওয়াটা খুব একটা সহজ নয়। তবে কথা বলতে বলতে প্রিয়াঙ্কা খেয়াল করেনি যে সিঁড়ির কাছে দাঁড়িয়ে তাদের এই কথোপকথনের সমস্তটাই শুনতে পাচ্ছে চিত্রা। আমি কি একবার কোচবিহার গিয়ে রায়চৌধুরী বাড়ির লোকেদের সাথে দেখা করতে পারি না? নীলের নাম করে ওই বাড়ির লোকের কাছ থেকে বেশ অনেক টাকা আদায় করা যাবে। কথাটা চিত্রার মাথায় আসতেই প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ল সে। আমার কথা খুব মন দিয়ে শোন আদ্রিতা, নীলদা খুবই ভালো মানুষ। অনেক ভাগ্য করলে তবে এরকম স্বামী পাওয়া যায়। ওর বর্তমান পরিস্থিতির কথাটা একবার ভেবে দেখ। চাইলে কি ওর মেয়ের অভাব? কিন্তু ও সেরকম কিছুই করে না, কারণ ও শুধু তোকে ভালোবাসে। কথাটুকু বলার পর একটু চুপ করে সিঁড়ির দিকে তাকালো প্রিয়াঙ্কা। তার ভয় হচ্ছিল যে তাদের কথাগুলো আবার চিত্রা শুনে না ফেলে। চিত্রা যেহেতু সিঁড়ির তলায় দাঁড়িয়েছিল, তাই প্রিয়াঙ্কা তাকে দেখতে পেল না। যখন প্রিয়াঙ্কার মনে হলো যে আশেপাশে চিত্রা নেই, তখন অবশেষে আদ্রিতার বেশ কাছে এসে চুপি চুপি সে বলল, নীলদা কিন্তু চিত্রা আন্টির সমস্ত অপমান মুখ বুজে সহ্য করে। সেন বাড়িতে ওর সাথে কি ব্যবহার করা হতো সেটা ভুলে যাস না। একবার ভেবে দেখতো, এখন তুই ওকে ছেড়ে দিলে লাভটা কার হবে? শালিনীর। ও তো চাইবেই যাতে তোর আর নীলের ডিভোর্সটা হয়ে যায়। অদ্ভুত আত্মবিশ্বাসে কথাগুলো বলে গেল প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার কথা শুনে নিজের জামার কোনাটা শক্ত করে চেপে ধরল আদ্রিতা। নীলকে সে কোনো মতেই ডিভোর্স দিতে চায় না। তাদের বিয়ের বয়স এখন 3 পেরিয়ে 4। আদ্রিতা খুব ভালো করেই জানে যে প্রথম দিন থেকে তার বাড়িতে নীলকে যথেষ্ট অপমান করে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হলেও আজ নীল ধরাছোঁয়ার বাইরে। আজ নীল জীবনে এত উন্নতি করেছে যে তার কাছে আদ্রিতার জন্যও সময় নেই। একদিন যখন তার কাছে সময় ছিল, তখন আদ্রিতা তাকে দূরে সরিয়ে রেখেছে। আর আজ সে আদ্রিতার সাথে থেকেও নেই। মাঝে মাঝে আদ্রিতার মনে হয় নীল বুঝি তার কাছে পুরনো দিনের প্রতিশোধ নিচ্ছে। যদিও আদ্রিতার স্বপ্ন দেখত যে নীল এমনই বিরাট মাপের মানুষ হবে, কিন্তু আজ সেই স্বপ্ন পূরণ হওয়ার পরেও যেন সে কিছুতেই খুশি হতে পারছে না। এখন তো মনে হয় অপদার্থ ঘরজামাই হয়েই নীল বেশি ভালো ছিল। অন্তত তখন সারাটা দিন সে আদ্রিতার পেছনে ঘুরঘুর করত, কিন্তু এখন তো ওর পাত্তাই পাওয়া যায় না। অনেকক্ষণ পর্যন্ত আদ্রিতার দিক থেকে কোনো উত্তর না পেয়ে অবশেষে হাসি ফুটল প্রিয়াঙ্কার মুখে। তবে এই হাসির পেছনে একটা ভয়ও লুকিয়ে রয়েছে। প্রিয়াঙ্কা নিজের দিক থেকে তার বান্ধবীকে বোঝানোর সম্পূর্ণ চেষ্টা করলেও আদ্রিতা কি সিদ্ধান্ত নেবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে প্রিয়াঙ্কার মাথায় আশঙ্কা চারা দিতেই আবার বলতে শুরু করলো সে, আমি কিন্তু তোকে ভয় দেখানোর চেষ্টা করছি না। আমার কথায় ভরসা না হলে তুই বাইরে গিয়ে অন্য যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারিস। শুধু কলকাতাতেই নয়, দুর্গাপুর আর কাঁথিতেও লোকজন নীলের কথায় ওঠা বসা করে। না জানি কত বাবা নিজের মেয়ের বিয়ে নীলদার সাথে দিতে চায়। তোকে কিন্তু নিজের সম্পর্কটা বাঁচিয়ে চলতে হবে। এমনিতেও সম্পর্ক খুবই কঠিন জিনিস। সম্পর্ক লালন করতে হয়। এই আমাকেই দেখ না, সবকিছু থাকার পরেও আজ আমি অসম্পূর্ণ। আমি চাই না তোর জীবনটাও আমার মতো হয়ে যাক। এখন যেমন তোর কাছে কিছুই নেই। প্রিয়াঙ্কার কথা শুনে কেমন যেন হিংসের গন্ধ পেল আদ্রিতা। নীল প্রিয়াঙ্কার স্বামী হলে সে নীলকে মাথায় করে রাখত, কিন্তু আদ্রিতা এতটা বেপরোয়া হতে পারে কি করে? নীলের যখন এতই ফ্যান ফলোয়িং, আর দিন রাত যখন ওর কাছে বিয়ের সম্বন্ধ আসছে, তখন আমি আর কি করব বল? আমি তো আর ওকে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি না। মুখে বেশ রাগী জবাব দিলেও ভেতরে ভেতরে দুশ্চিন্তা শুরু হয়ে গিয়েছিল আদ্রিতার মনে। আদ্রিতা, এগুলো তোর রাগের কথা। তুই শুধু ভাব যে নীলদা তোকে কত ভালোবাসে। অন্য সব বাদ দিলেও তো তুই জানিস যে সেন বাড়িতে নীলদার সঙ্গে কি ব্যবহার করা হতো। কিন্তু ও কি তোকে কিছু বলেছে? কখনো তোর সাথে খারাপ ব্যবহার করেছে? বরং সব সময় আড়াল থেকে তোকে সাহায্য করে গেছে। তোকে এতটাই ভালোবাসে, বুঝলি পাগলি? কথাগুলো বলার সময় প্রিয়াঙ্কার হঠাৎ ইচ্ছে হলো যে আদ্রিতার মাথায় জোরে একটা গাঁটটা মারে। এত ভালো একটা মানুষকে ভালো না বেসে থাকে কি করে? আদ্রিতা চুপ করে থাকলেও প্রিয়াঙ্কার বলা কথাগুলো খুব মন দিয়ে শুনছিল সে। ওদিকে চিত্রার মুখটা বাংলার 5-এর মতো হয়ে গেলেও রায়চৌধুরী বাড়ির সম্পত্তির কথা ভেবে খুশিতে মনটা নেচে উঠল তার। প্রিয়াঙ্কার কথা শুনে কি নিজের ভুল বুঝতে পারবে আদ্রিতা? চিত্রা কি যাবে রায়চৌধুরী বাড়িতে টাকা চাইতে? রায়চৌধুরী বাড়ির লোকেরা কি চিত্রার সাহায্যে নীলের ক্ষতি করার চেষ্টা করবে? সত্যি কি প্রফাউন্ড রিলেমের কোনো গোপন রহস্য রয়েছে? কি করে পাহাড়ের কোল থেকে দিব্যাস্ত্র হাসিল করবে নীল ও তার সাথীরা? পর্ব 560।
স্বার্থ সিদ্ধি। নিজের কথা শেষ করে প্রিয়াঙ্কা একবার চট করে সিঁড়ির দিকটায় তাকালো। চিত্রাকে আশেপাশে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। তারপর আবার বলতে শুরু করলো, আদ্রিতা, আমি তোকে যে কথাগুলো বলছি সেগুলো খুব মন দিয়ে শোন। চিত্রা আন্টির কথায় কিন্তু খুব বেশি কান দিবি না। তুই তো খুব ভালো করেই জানিস যে তোর মা কেমন মানুষ। তুই বরং নীলদার জন্য অপেক্ষা কর। ও ফিরে এলে সরাসরি ওর সাথে কথা বল। আদ্রিতা এবারেও প্রিয়াঙ্কার কথা শুনে কোনো উত্তর দিল না। তার দু চোখ জলে ভরা, যেন কোনো গভীর ভাবনায় হারিয়ে গিয়েছে সে। ওদিকে তখন নীল আর তার সঙ্গীরা সেই রহস্যময় পাহাড়ের বাইরে দাঁড়িয়ে ভেতরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সূর্য এখন মধ্য গগনে, তবে গরম খুব একটা তাদের লাগছে না, বরং পাহাড়ের মুখ থেকে বেরিয়ে আসা ঠান্ডা বাতাস তাদেরকে কাঁপিয়ে দিচ্ছে। প্রত্যেকে নিজেদের স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সেই চেষ্টা খুব একটা কাজে লাগছে না। নীল, আমাদের পথ দেখাও। ক্রমাগত নিজের ঘাটটাকে বেঁকিয়ে চুরিয়ে পাহাড়ের ভেতরে উঁকি মারার চেষ্টা করতে করতেই বলল গুটি। দুঃখের বিষয়, পাহাড়ে বিদ্যুৎ সংযোগ বলতে কিছু নেই, কাজেই আলাদা করে আলোর ব্যবস্থাও নেই। দিনের বেলায় পাহাড়ের অন্ধকার গুহামুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন অন্ধকার গ্রাস করেছে তাকে। এরকমটা তো হওয়া উচিত নয়, আপন মনে বিড়বিড় করে বলল নীল। আমরা পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছি, আর এটা পাহাড় থেকে নিচে নামার রাস্তা। তার মানে বাস্তু অনুযায়ী পাহাড়ের মূল গুহামুখ এটা নয়। আর এটা যদি সঠিক রাস্তা নাই হয়ে থাকে, তাহলে এদিক দিয়ে ভেতরে গিয়ে লাভটা কি? কি বলো সবাই? নীলের কথা শুনে মুখ চাওয়াচাই করতে লাগলো ভীম, টুডু আর তার বাকি সঙ্গীরা। কেউই কিছু বুঝে উঠতে পারছিল না। নীলের কথা কিছুই তাদের মাথায় ঢুকছিল না। কাজেই নীলের পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে লাগলো তারা। ভাই, কি বলতে চাইছিস ঠিক করে বল, সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে। কুণাল পর্যন্ত দিশেহারা হয়ে পড়ল। আমি খুব পরিষ্কার করেই বলছি, পাহাড়ের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখ। পাহাড়ের চারপাশে আঙুল দেখিয়ে বলতে লাগলো নীল। তোর মনে হয় না যে এই রাস্তা দিয়ে একটা বাঘ শিকার করতে নেমে গেছে? ভালো করে দেখ, কিছু বুঝতে পারলি? এটা হলো ঢালের দিক, মানে বাঘের নিচে যাওয়ার রাস্তা, মানে মৃত্যুর রাস্তা। প্রাচীন যুগে রাজা মহারাজা যারাই এখানে থাকতো, তারা এই রাস্তা ব্যবহার করত শত্রুদেরকে মারার জন্য। কাজেই এই পথে গেলে গুপ্তধন তো দূর, বিপদ ছাড়া আমাদের কপালে আর কিছুই জুটবে না। ওরে বাবা, তুই সত্যি সত্যি বলছিস? কুণালের মন আশঙ্কায় পরিপূর্ণ হয়ে উঠল। সে ভাবতে পারেনি যে রাস্তা ধরে তারা এতক্ষণে এগোচ্ছিল সেটা আসলে মৃত্যুর রাস্তা হতে পারে। গুটি, মল্লার আর ডিভাইন ল্যান্ডের বাকি লোকেরাও গম্ভীর মুখে একে অপরের দিকে তাকাতে লাগলো। এই প্রোফাউন্ড রিয়েলমের লোকেরা বাস্তুশাস্ত্রের ওপর এত নির্ভরশীল দেখে একটু অবাকই হয়েছিল তারা। তারা দেখলো যে এখানকার লোকেরা বাস্তু অনুযায়ী কোনো জায়গার গুণাগুণ বিশ্লেষণ করে, আর নীল এই ব্যাপারে একেবারে সেরা। তবে ব্ল্যাক ফাউন্ডেশনের সাথে কাজ করার সময় তারা এই বাস্তুর কথা কখনো শোনেনি। যদিও তারা জানে যে বাস্তুশাস্ত্র অন্যের দাস হয়ে থাকার কারণে এই বিদ্যা তাদের অধরাই রয়ে গেছে। এই রাস্তা শুধু বিপজ্জনক বললে কম বলা হয়। ঢালের দিকে সবাই একবার ভালো করে তাকাও। এই ঢাল পেরিয়ে কি আমরা আদৌ ভেতরে যেতে পারবো? টর্চ দিয়ে পাহাড়ি ঢালের দিকে ইঙ্গিত করে বলল নীল। কাজটা এতক্ষণে তার বেশ কঠিন বলে মনে হতে শুরু করলো। বাকিরা নীলের কথা মতো ভালো করে ঢালটা পর্যবেক্ষণ করে বলল, বেশ কঠিন কাজ, আমরা হয়তো টাল সামলাতে পারবো না। তাছাড়া ভেতরে গিয়ে আবার কিসের না কিসের মুখোমুখি হতে হয়, বিপদ বলেই মনে হচ্ছে। কিন্তু নীল, এটা কি সত্যিই কোনো সমস্যা? পাহাড়ের ঢাল তো প্রাকৃতিকভাবেই তৈরি হয়, তাই না? আর এত বড় পাহাড়ের আকৃতি তো আর কোনো মানুষের পক্ষে বদলে দেওয়া সম্ভব নয়। এই রাস্তাটাও প্রাকৃতিকভাবেই তৈরি। আমরা যেমনটা ভাবছি তেমন কিছুই যদি না হয়, তাহলে? ব্ল্যাক ফাউন্ডেশনের সাথে এতদিন কাজ করার পর ভীম, টুডু একটু অন্য রকমের হয়ে গিয়েছিল। এই মুহূর্তে সে খুব একটা কিছু বুঝতে না পারলেও বাস্তুশাস্ত্রে তার মোটেই ভরসা ছিল না। প্রশ্নটা সে এমনভাবেই করল যাতে নীল চটে না যায়। হ্যাঁ, এ কথা সত্যিই যে পাহাড়ের গতি প্রকৃতি বদলানো যায় না, কিন্তু তার মানে এই নয় যে মানুষ সেখানে কোনো কারিকুরি করতে পারবে না। গম্ভীর মুখে পাহাড়ের ভেতরে ঢোকার রাস্তার দিকে তাকিয়ে বলল নীল, এই পাহাড় সবাইকে গ্রাস করতে পারে। সবাই আমার কথাটা বোঝার চেষ্টা করো। বাঘ যদি একবার ঢাল বেয়ে নিচে নেমে যায়, তাহলে কি সে আবার উপরে ফেরত আসতে পারে? যারা বাইরে থাকবে তারাও মরবে, আর যারা ভেতরে ঢুকতে চাইবে তারাও মরবে। পরপর নিজের যুক্তি সাজিয়ে কথা শেষ করল নীল। ওরে বাবা, এ তো দেখছি ভারী বিপদ। প্রথম কথা বলল গুটি। একদমই তাই, এই রাস্তা আর এই পাহাড় দুটোই যথেষ্ট বিপজ্জনক। একবার ভেবে দেখো, যে বাঘটা ভেতরে বসে আছে সে নিশ্চয়ই যথেষ্ট হিংস্র আর ক্ষুধার্ত। চুপ করে বাঘটা নিজের শিকারের আশায় বসে আছে। তারপরেও যদি আমরা এই পথে যাই, তাহলে কি সেটা নিজেদের মৃত্যুকে ডেকে আনা হবে না? একবার ঠোঁটটাকে জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে নীল আরো বলল,
এই পাহাড়ের ভেতরে ঢুকতে হলে অন্য কোনো রাস্তা আমাদের খুঁজে বের করতে হবে, না হলে কাজটা কিছুতেই করা যাবে না। নীল নিজের কথা শেষ করা মাত্র অদ্ভুত একটা আওয়াজ শুরু হয়ে গেল। চোখের পলকে প্রায় 10-15 জন এসে দাঁড়ালো তাদের সামনে। তাদের নেতৃত্ব দিচ্ছে স্বয়ং অপূর্ব ধারা। আমি অনেকদিন ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে লুকিয়ে বসে আছো। নিজের হাত দুটোকে বুকের কাছে জড়ো করে অপূর্ব আবার বলল, আজ এখানে তোমার কবর তৈরি হবে। অপূর্বর কথা শুনে গুটি, মল্লার আর বাকিরা একেবারে হতবাক হয়ে গেল। তারা ভাবল, এই লোকটা আবার এলো কোথা থেকে? আবার এসে বলছে নীলকে মারতে চায়। কি অদ্ভুত ঘটনা বলো দেখি। আমি তো ভাবতেই পারিনি যে এখানে তোমার সাথে দেখা হয়ে যাবে। মাথা নেড়ে অপূর্বকে উষ্ণ অভ্যর্থনা জানালো নীল। অপূর্বর পেছনে যারা দাঁড়িয়েছিল, নীলের এমন প্রত্যুত্তরে তারা বুঝতে পারল না যে এসব কি ঘটছে। তুমি তুমি অপূর্ব কিছু বলার আগেই নীল তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আমি আমি তো একদম ঠিক আছি অপূর্ব। শুধু তাই নয়, কথা বলার পর দুহাত বাড়িয়ে নীল অপূর্বকে জড়িয়ে ধরতে এগিয়ে গেল। নীল নীল ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। মুহূর্তের জন্য অপূর্ব হতবাক হয়ে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে কড়া গলায় সে বলল, বেশি বাড়াবাড়ি করো না, আজ তোমাকে আমি শেষ করে দেব। কথাটা বলে কড়া চোখে অপূর্ব তাকাতে লাগলো নীলের দিকে। আসলে আগে অপূর্ব ধারাকে দুর্গাপুরে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছিল। বেচারা প্রথমে দুর্গাপুরে গিয়েছিল, আর তারপর কলকাতাতেও। কিন্তু সত্যি বলতে নীলের কোনো ক্ষতি সে করতে পারেনি। মরিয়া হয়ে ক্যাপিটাল এম্পায়ারের সাথেও ঝামেলা পাকায়, কিন্তু বিশেষ লাভ হয় না। উল্টে ধারা পরিবারের বদনাম হয়। সেই অজানা দ্বীপে অপূর্বর প্রথম লক্ষ্য ছিল জয়লাভ করা, আর তারপর নীলকে খুন করা। কিন্তু সেটাও সে করে উঠতে পারেনি। পরে ফিরে এসে উপর মহলে নীলের নামে সে অভিযোগ করেছিল বটে, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। এত চেষ্টা করেও নীলের ক্ষতি না করতে পেরে অপূর্ব এত রেগে গিয়েছিল যে সে ঠিক করেছিল এরপর নীলের সাথে যখনই দেখা হবে তখনই আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে নীলকে সে মেরে ফেলবে। যেহেতু ব্ল্যাক ফাউন্ডেশনের বিরুদ্ধে লড়াইতে অপূর্ব বীরত্বের পরিচয় দিয়েছিল, তাই ধারা পরিবারে এখন তার সম্মান আগে থেকে একটু বেড়েছে। কিন্তু তার মানে এই নয় যে নিজেকে বিশাল বড় হনু মনে করে সে এখানে মারপিট করতে চলে আসবে। যাই হোক, অপূর্ব যখন খবর পেল যে প্রোফাউন্ড রিয়েলমের লোকেরা এই রহস্যময় পাহাড়ের ভেতর গুপ্তধন সন্ধানে এসেছে, তখন সে বেশ বুঝতে পারল যে নীলও নিশ্চয়ই আসবে। সাথে সাথে সে বেশ কয়েকজন ভালো যোদ্ধা নিয়ে নীলের সন্ধানে রওনা দিল এই পাহাড়ের উদ্দেশ্যে। এমনকি নীলের সাথে যখন দিল্লি গ্রুপের গন্ডগোল চলছিল, তখন অপূর্ব লুকিয়ে লুকিয়ে সবটা দেখেছে। তবে তখন সে নিজেকে প্রকাশ করাটা উচিত বলে মনে করেনি, কারণ নীলকে সে নিজের হাতে পিষে মারতে চায়। অন্যদের কাজে নাক গলানোর অভ্যেস তার একেবারেই নেই। আরে অপূর্ব, এত রাগারাগির কোনো দরকার নেই। আমি খুব ভালো করেই জানি যে তুমি আমাকে মারতে চাও। একটা মৃত্যুরই তো ব্যাপার, এর এমন কি? নিজের কাঁধ দুটোকে বেশ করে ঝাঁকিয়ে বলল নীল। তার ভাব দেখে মনে হলো অপূর্বর কথায় সে মোটেও পাত্তা দিচ্ছে না, আর অপূর্ব তার অনেক দিনের পুরনো বন্ধু। কিন্তু অপূর্ব, এই মুহূর্তে যে পাহাড়ের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেটা কিন্তু আমার মৃত্যুর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাজেই এই পাহাড়ে লুকিয়ে থাকা গুপ্তধনের সন্ধান করো। আমি তো বাইরে থেকেই পাহাড়ের ভেতরে দিব্য শক্তির আভাস পাচ্ছি। বেশ বুঝতে পারছি যে ভেতরে গুপ্তধনের ভান্ডার রয়েছে। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর নীল আবার বলল, আমি জানি যে আমার অত ক্ষমতা নেই। তুমি হলে ধারা পরিবারের ছেলে। তোমার যুদ্ধবিদ্যা যেমন উন্নত মানের, তেমন তোমার সঙ্গীরাও যথেষ্ট শক্তিশালী। পাহাড়ের ভেতর আমি একলা ঢোকার সাহস না করলেও তোমার আর তোমার লোকেদের সাথে সহজে ঢুকতে পারি। তুমি থাকলে আর আমার ভয় কি? এমন একটা গুরুত্বপূর্ণ গুপ্তধনের সন্ধান পাওয়ার জন্য অন্তত কিছুক্ষণ তুমি আমাকে বাঁচিয়ে রাখতেই পারো। নিজের ভুরু দুটোকে কপালে তুলে বেশ সম্মানের সাথে বলল নীল। এই মুহূর্তে সে মোটেই অপূর্বর সাথে ঝামেলা করতে চাইছিল না, বরং চাইছিল তার লোকেদের সাহায্য নিয়ে পাহাড়ের ভেতরটা বেশ ভালো করে খতিয়ে দেখতে। যদি কোনো বিপদ থেকেও থাকে, তাহলে অপূর্ব আর তার লোকেরা হবে সেই বিপদের প্রথম শিকার। আর নীল যেমন পাহাড়ের বিপদ সম্পর্কে জানতে পারবে, তেমনি তার শত্রুরাও মারা পড়বে। এক ঢিলে দুই পাখি আর কি। তবে নীলের এই বুদ্ধি যদি কাজে না আসে আর পাহাড়ের বিপদ সম্পর্কে জানা না যায়, তাহলে যা হবে পরে দেখা যাবে। আপাতত সবথেকে বিপজ্জনক উপায়টাই অবলম্বন করার কথা ভাবল সে। অপূর্ব, আমার কথাটা একবার ভালো করে ভেবে দেখো। এখানে প্রোফাউন্ড রিয়েলম থেকে আসা লোকেদের কোনো অভাব নেই। একে একে পাহাড়ের খবর পাচ্ছে আর দলে দলে এদিকে রওনা দিচ্ছে। একবার ভেবে দেখো, সমস্ত গুপ্তধনের সন্ধান যদি তুমি পেয়ে যাও আর একা সেই সব নিয়ে শহরে ফেরো, তাহলে ক্যাপিটাল এম্পায়ার, ইম্পেরিয়াল ক্যাপিটাল আর প্রোফাউন্ড রিয়েলমে কার সম্মান বাড়বে? শুধুই তোমার। তাছাড়া সমস্ত মূল্যবান গুপ্তধনও তো তোমার পরিবারেরই সম্পত্তি হবে। কি কি গুপ্তধন লুকিয়ে আছে এখানে কে জানে। তাই বারবার বলছি, আমার কথাটা মন দিয়ে ভেবে দেখো।
এতে কিন্তু তোমার কোনো লোকসান নেই। মৃদু হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে চলল নীল। কাজটা যদি তুমি করতে পারো অপূর্ব, তাহলে ধারা পরিবারে তোমার সম্মান এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। আর তারপর ওই ফালতু রৌনক ধারা আর তোমাকে চোখ রাঙাতে পারবে না, সেই সাহসী ওর হবে না। তখন ধারা পরিবারের রাজা হবে তুমি। আবার কিছুক্ষণ চুপ করে থাকার পর নীল বলতে শুরু করলো, হয়তো তুমি জানো না, কিন্তু শেষবার তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি আর ঘুমোতে পারিনি। বারবার আমার মনে হচ্ছিল, তোমার মতো একটা মানুষকে আমি কি করে এমন অপমান করলাম। তোমার আপত্তি না থাকলে আমি তোমার ভাই হয়ে উঠতে চাই। তুমি যদি বলো কলকাতায় যেতে, আমি চলে যাব। তুমি যা করতে বলবে তাই করব। যাই হয়ে যাক না কেন, কখনো তোমাকে ছেড়ে যাব না। তোমার মতো একজন বড় ভাই পেলে আমার জীবনটা ভরতে যাবে। দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। এসব কি বলছে নীল? অপূর্ব ধারা কি নীলের কথা মেনে নেবে, নাকি নীলের ফাঁদে পা দেবে সে? শেষ পর্যন্ত কার হাতে উঠবে পাহাড়ে লুকিয়ে থাকা দিব্যাস্ত্র? প্রিয়াঙ্কার কথা শুনে কি আদ্রিতার মনে কোনো বদল ঘটল, নাকি নীল আর আদ্রিতার সম্পর্কে আসতে চলেছে নতুন চমক? পর্ব 561। আরো একটা যুদ্ধ। নীলের মুখের কথায় যেন মধু ঝরছিল। তেল মারারও একটা সীমা থাকে। নীলের মুখে যেন আজ কোনো লাগাম নেই। গুটি মল্লার আর ধারা পরিবারের সমস্ত লোকেরা নীলের কথা শুনে একেবারে হতবাক হয়ে গেল। অপূর্ব ধারাও যথেষ্ট অবাক হয়েছিল। হঠাৎ করেই তার উত্তেজনা দ্বিগুণ হয়ে উঠল। একটু আগে পর্যন্ত সে সাধারণ মানুষ ছিল, কিন্তু নীলের কথা শুনে এখন যেন তার ডানা গজিয়েছে। তুমি কি সত্যিই এমনটা মনে করো? হঠাৎই নিজের ভুরু দুটোকে কপালে তুলে প্রশ্ন করল অপূর্ব। কোন এক অজানা কারণে নীলের প্রতি অপূর্বর একটু একটু করে মন ফিরতে শুরু করেছে। ছেলেটা ছোট ভাই হিসেবে তার মনে একটু জায়গা পেতে চাইছে। এ আর এমন কি, এমনিতেও নীল ছেলেটা যথেষ্ট প্রতিভাবান। তাকে পাশে পেলে তো সোনায় সোহাগা। তুমি কি সত্যিই আমার ছোট ভাই হতে চাও? নীলের পিঠ চাপড়ে আবার প্রশ্ন করল অপূর্ব। সাথে সাথে মাথাটা যতটা পারা যায় নাড়িয়ে দৃঢ় গলায় নীল বলল, না। কি বললে তুমি? অপূর্বর মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তার চোখে ফুটে উঠল রাগ। অপূর্ব, আমি তোমার ছোট ভাই হতে চাই না, কারণ তোমার ছোট ভাই হওয়ার যোগ্যতা আমার কাছে নেই। অত ভালো লোক আমি নই। তোমার আপত্তি না থাকলে আমি কোনো সম্পর্ক ছাড়াই তোমার সাথে কাজ করতে রাজি। তোমাকে সাহায্য করার জন্য আমি যা করতে হয় তাই করব। হঠাৎই বেশ উত্তেজিত হয়ে বলে উঠল নীল। তার চোখ মুখের ভাব এতক্ষণে পুরোপুরি পাল্টে গিয়েছে। নীলের কথা শেষ হতে না হতেই সবাই হাঁ করে চেয়ে রইল তার দিকে। নীল যেন আজ একের পর এক চমক দিয়েই চলেছে। তুমি সত্যিই এমনটা মনে করো? আরো একবার কৌতূহলী হয়ে প্রশ্ন করল অপূর্ব। সত্যি, শ্রদ্ধার সাথে জবাব দিল নীল। নীলের এমন বদলে যাওয়া হাবভাব দেখে কুণাল আর বাকিদের মাথা ঘুরতে শুরু করে দিল। মুহূর্তের জন্য কেউ বুঝে উঠতে পারছিল না যে নীল এমন অভিনয় করে চলেছে কেন। নীলের সাথীরা খুব ভালো করেই জানতো যে সে অপূর্বকে ভয় পায় না, কিন্তু তাহলে এত বড় বড় মিথ্যে বলার কি দরকার? তবে নীলকে এ বিষয়ে প্রশ্ন করার সাহস কারো ছিল না। বেশ, ঠিক আছে, মনে হচ্ছে অবশেষে তোমার সুমতি হয়েছে। যাই হোক, ভালো করে কাজ করলে ভালো পুরস্কার পাবে। আমি তোমাকে নিজের সাথী হিসেবে মেনে নিলাম। একজন যোগ্য বড় ভাইয়ের মতোই নীলের পিঠ চাপড়ে দিয়ে বলল অপূর্ব। তবে এখান থেকে ফিরে গিয়ে কিন্তু তুমি আমার হাতে নিজের সমস্ত ওষুধের ফর্মুলা তুলে দেবে। এখন থেকে তুমি শুধু আমার কথা মতো চলবে। আগের মতো বেশি রোয়াব দেখানোর কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না অপূর্ব, তুমি যা চাইছো তাই হবে। ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে সমানে মাথা নাড়াতে লাগলো নীল। এই সময় তাকে দেখে অপূর্বর পোষা কুকুর বলেই মনে হচ্ছিল। তুমি বললে যে পাহাড়ে নাকি গুপ্তধন রয়েছে, তা সেটা কিরকম গুপ্তধন? পাহাড়ের ভেতর কি থাকতে পারে? তুমি কি কিছু জানো? নীলের কথা শুনে কিছুক্ষণের জন্য অপূর্ব একটু অন্যমনস্ক হয়ে পড়লেও পাহাড়ের গুপ্তধনের কথা সে এখনো ভোলেনি। সত্যি কথা বলতে আমিও ঠিক জানি না, কিন্তু এই পাহাড়ের দিব্য শক্তি আমি খুব ভালো করে অনুভব করতে পারছি। এই পাহাড়ের পরিবেশ অন্য যে কোনো পাহাড়টাই আলাদা। নীল মিথ্যে বলছিল না। সে সত্যিই জানে না যে পাহাড়ের ভেতরে কোন গুপ্তধন লুকিয়ে রয়েছে। পাহাড়ের ভেতরের পরিবেশ সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। নীলের কথা শুনে অপূর্ব ধারা আর তার লোকেরা পাহাড়ের দিকে বেশ কয়েক পা এগিয়ে গেল। গুহার মুখের কাছে পৌঁছাতেই সবাই চমকে উঠল। পাহাড় থেকে এক ভয়ঙ্কর শক্তিশালী আভা বেরিয়ে আসছিল। সেই সাথে বেরিয়ে আসছিল প্রচন্ড ঠান্ডা হাওয়া। হাওয়ার সংস্পর্শে আসতেই যেন শরীরের রক্ত একেবারে জমে যাওয়ার জোগাড়। এরকম অদ্ভুত পরিস্থিতি দেখে অপূর্ব বেশ ঘাবড়ে গেল। প্রচুর মাথা খাটিয়েও এই রহস্য সে ভেদ করতে পারল না। অপূর্ব বোকা নয়, বেশ বুঝতে পারল যে মুহূর্তের মধ্যে গুপ্তধন খুঁজে বের করাটা নেহাতি অলীক কল্পনা। এই প্রাচীন পাহাড়ের কোলে যে কত রহস্য লুকিয়ে রয়েছে কে জানে। নীল, তুমি আর তোমার লোকেরা বরং আমাদেরকে পথ দেখাও।
অনেকক্ষণ ইতস্তত করে অবশেষে বলল অপূর্ব, যতই শক্তিশালী হোক না কেন এত বড় ঝুঁকি নেওয়ার মতো সাহসী সে নয়। এ তুমি কি বলছো অপূর্ব? তুমি চাও যে আমি তোমাকে পথ দেখাই? চমকে উঠল নীল, তার দু চোখে অনিশ্চয়তা। সত্যি কথা বলতে সেও যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিল। এটা কিন্তু ঠিক হচ্ছে না অপূর্ব, তোমার শক্তির সাথে আমার কোনো তুলনাই চলে না। আমি তোমার নখের যোগ্য নই। এই শক্তি নিয়ে ভেতরে গেলে তো আমি কিছুক্ষণেই মরে যাব, আমার চিহ্নটুকু আর খুঁজে পাওয়া যাবে না। নীলের মুখের ভাব এতক্ষণে পুরোপুরি বদলে গিয়েছিল। আমার মা বাবার বয়স হয়েছে, বউটা সবে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে, আমার কিছু হয়ে গেলে আমার মা বাবার বউকে কে দেখবে বলতো? নীলের অভিনয় ক্ষমতা যে দুর্দান্ত তা নিয়ে কোনো সন্দেহ নেই। কথা শেষ করার পর তার চোখে রীতিমতো জল চলে এলো। নীলের এমন কাঁদো কাঁদো অবস্থা দেখে একটু ঘাবড়ে গেল অপূর্ব। তার মানে তুমি আমার কথা শুনবে না? তাহলে একটু আগে তুমি যা কিছু বললে সেসব মিথ্যে। আমি আমি নীল নিজের কথা শেষ করার আগেই হঠাৎ আকাশ থেকে প্রায় 10-12 জন লোক এসে মাটিতে পড়ল। লোকগুলো মাটিতে পড়তেই একটা অদ্ভুত ধুলোর বলয় সৃষ্টি হলো। সবাই সেই ধুলোয় আটকা পড়ে কাঁচতে শুরু করলো। কে ওখানে? দৃপ্ত গলায় চিৎকার করে উঠল অপূর্ব। ধুলোর জন্য সে কিছুই দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণ পর ধুলো একটু কমলে অবশেষে লোকগুলোকে দেখতে পেল তারা। লোকগুলোর মধ্যে থেকে দুজনকে নীল চেনে। সেই দুজন আর কেউ নয়, দিল্লি গ্রুপের দিয়া আর মধুমিতা। বাকিদের নিয়ে নীলের কোনো মাথা ব্যথা ছিল না, কারণ তাদের স্পিরিচুয়াল এনার্জি সে অনুভব করতে পারছিল না। তার মতে দিয়া আর মধুমিতার মতো শক্তিশালী বাকিরা নয়। এ আবার কি? এরা দুজন এখানেও এসে পড়েছে? এখানে এসে যে এত কিছুর মুখোমুখি হতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। দিয়া আর মধুমিতাকে একসাথে উপস্থিত হতে দেখে মনে মনে প্রমাদ গুনল নীল। আসলে ক্যাম্প থেকে চলে আসার পর দিল্লি গ্রুপের লোকেরা নীলের পিছু নিয়েছিল। তার কারণ অবশ্য একটাই, সুযোগ বুঝে নীলকে আক্রমণ করা। নিজের হাতে নীলকে মারতে চেয়েছিল দিয়া। তবে যেমনটা নীল আশা করেছিল ঘটল ঠিক তেমনটাই। দিয়া সোজা নিজের তলোয়ারখানা বের করে অপূর্বর দিকে তাক করে কড়া গলায় বলল, ক্ষমা করবেন মিস্টার ধারা, আপনার সাথে শত্রুতা করার কোনো ইচ্ছে আমাদের নেই, আমরা শুধু নীলকে চাই। ওদিকে তখন কলকাতার একটা প্রাসাদোপম বাড়ির বাইরে সিংহরায় পরিবারের প্রায় সমস্ত উচ্চপদস্থ কর্তা জড়ো হয়েছে। বাড়ির প্রায় 500 মিটার দূর পর্যন্ত কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক গতিবিধি নজরে আসলেই যেন সরাসরি সন্দেহভাজনকে মেরে ফেলা হয়। বাড়ির ভেতর লোকজন গিজগিজ করছে। গম্ভীর মুখে নিজের সিংহাসনে বসে রয়েছে মনোজ সিংহরায়। আসলে একদিন আগেই বেলপাহাড়ি গ্যাং হঠাৎ সিংহরায় পরিবারকে আক্রমণ করে আর তাদেরকে সমূলে শেষ করার চেষ্টা করে। সিংহরায়দের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে তারা। কি ঘটেছে না ঘটেছে আপনারা সবাই জানেন, কাজে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। কোন রকমে মাথা তুলে বলল মনোজ। ঘরে উপস্থিত লোকেদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। এখন আর আলোচনা করার মতো আছেটা কি? ওদের ওই অসভ্য সর্দারকে উচিত শিক্ষা দিতেই হবে। উচিত শিক্ষা? ওই একটা লোককে নিয়ে তুমি পড়ে আছো, বাকিদের কি হবে? আমাদের এত লোক মারা গিয়েছে, ওদের আত্মার শান্তি পাবে কি করে? একটা লোককে মারলে কোনো লাভ হবে না, ওদের সবাইকে শেষ করে দিতে হবে। আর সেটা আমরা কি করে করব সেটাই ভাবতে হবে এবার। আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবতে হবে, আর কাউকে একটা পাঠিয়ে বেলপাহাড়ি গ্যাংয়ের সাথে বোঝাপড়া করতে হবে। এতগুলো বছর আমরা শান্তিতে সহাবস্থান করছি, ভবিষ্যতেও নিজেদের সেই সম্পর্ক বজায় রাখলেই আমাদের ভালো। নিজের দলের সদস্যদের কথা শোনার পরেও মনোজের মুখে কোনো কথা ফুটল না। তার মুখ দেখে মনে হলো যেন কোনো গভীর শোক পেয়েছে। একটু পরেই সে তাকালো নবকুমারের দিকে, যিনি এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো মন্তব্য করেননি। অনেকবার চোখ পিটপিট করার পর মনোজ মৃদু গলায় বলল, নবকুমার বাবু, এই ঘটনায় আপনার কি মতামত? মনোজের কথা শুনে সবাই সাথে সাথে চুপ করে গেল, এক দৃষ্টে চেয়ে রইল নবকুমারের দিকে। ঠিক সেই সময় নবকুমার বাবু মাথা নিচু করে বেশ গম্ভীর গলায় বলে উঠলেন, চিফ মাস্টার, আমার মনে হয় আমাদের পাল্টা হামলা করা উচিত। পাল্টা হামলা? এখনো পর্যন্ত আমরা যা খবর পেয়েছি তাতে বেলপাহাড়ি গ্যাং প্রচুর লোক নিয়ে আমাদের অপেক্ষায় বসে রয়েছে। ঘাবড়ে গিয়ে মনোজ কথাটা বললেও তাতে একটু অবাক হলেন না নবকুমার বাবু। মাস্টার, ওদের কাছে সেনাবাহিনী থাকলে আমাদের কাছেও রয়েছে। আমার মতে বেলপাহাড়ি গ্যাং আমাদের দিক থেকে বিপদের আশঙ্কা করছিল, এই কারণেই ওরা আগেভাগে আমাদেরকে আক্রমণ করেছে। মাথাটা আরো একটু নিচু করে বললেন নবকুমার সিংহ রায়। আমরা সবাই জানি যে বেলপাহাড়ি গ্যাং বিগত অনেক বছরে নিজেদের নেতা পরিবর্তন করেনি। ওদের সর্দার যথেষ্ট শক্তিশালী ঠিকই, কিন্তু সে আর কতদিন টিকবে? বুড়ো লোকেরা এমনিতেই নিজেদের শারীরিক শক্তিকে শক্তি বলে মনে করেন না।
তারা শুধু ক্ষমতার শীর্ষে থাকতে চান। ওদের নতুন যোদ্ধাদের মধ্যে সেই রকম ক্ষমতা নেই, আর সেই কারণেই ওরা চায় না যে আমরা নবীন যোদ্ধাদেরকে তৈরি করি। ভবিষ্যতের কথা সবারই অজানা, তাই ওদের কাছে নষ্ট করার মতো শক্তি বা সময় কোনোটাই নেই। একটু চুপ করে থাকার পর নবকুমার বাবু আবার বললেন, তাছাড়া বেলপাহাড়ি গ্যাং এখন ব্ল্যাক ফাউন্ডেশনের সাথে হাত মিলিয়েছে। প্রোফাউন্ড রিয়েলম একটা যুদ্ধে ব্ল্যাক ফাউন্ডেশনকে হারিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু ওরাও একদিন ফিরে আসবে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলেও ব্ল্যাক ফাউন্ডেশন ঠিকই সামলে নেবে। নিজের কথাগুলো পরপর সাজিয়ে বললেন নবকুমার সিংহ রায়। তবে তার কথা এখনো শেষ হয়নি। আমরা যদি আমাদের কাজে সফল নাও হই, তাহলেও আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ব্যাড গ্রুপে যাদের নামডাক সব থেকে বেশি, তারা হলো এই সিংহরায় পরিবার। নিজেদের সম্মান আমরা কিছুতেই এত সহজে মাটিতে মিশে যেতে দেব না। আমরা যদি সর্বশক্তি দিয়ে একবার লড়াইয়ের ময়দানে নামি, তাহলে কে জিতবে আর কে হারবে বলাটা কিন্তু সত্যিই খুব মুশকিল। নবকুমার বাবুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে সারা হলঘর যেন একেবারে স্তব্ধ হয়ে গেল। মনে হলো সবাই যেন নবকুমার বাবুর বলা কথাগুলো নিয়ে খুব মন দিয়ে ভাবনা চিন্তা করছে। ঠিক সেই সময় হঠাৎ মনোজ সিংহ রায় বলে উঠল, নবকুমার বাবু তাহলে যুদ্ধ চাইছেন? অন্য কারোর কি আর কোনো কিছু বলার আছে? মনোজের কথা শুনে সবাই একটু খুশখুশ করছিল। এমন সময় একজন বয়স্ক লোক হঠাৎ ভিড়ের মাঝখান থেকে উঠে দাঁড়ালেন। তার চোখ দুটো এক অজানা উত্তেজনায় চকচক করছে। দিবস সিংহ রায়ের শাসনকালে এই লোকটার দলে বেশ রমরমা ছিল। যুদ্ধবিদ্যায় লোকটা খুব একটা পারদর্শী না হলেও তার বুদ্ধির জোর বিরাট। এনভয়দের মধ্যে তিনি হলেন 4 নম্বর। নাম রামচরণ। মাস্টার, আমার মনে হয় যে নবকুমার বাবুর কথায় যুক্তি থাকলেও এই মুহূর্তে যুদ্ধ না করাটাই আমাদের জন্য সব থেকে ভালো, দৃঢ় গলায় বললেন রামচরণ। কার কথা শুনবে মনোজ? রামচরণকে কি ভরসা করা যায়? সিংহরায় পরিবার আর বেলপাহাড়ি গ্যাং কি শেষ পর্যন্ত একে অপরের বিরুদ্ধে লড়তে চলেছে? অপূর্ব ধারা কি নীলকে দিয়ার হাতে তুলে দেবে, নাকি ধারা পরিবার আর দিল্লি গ্রুপের মধ্যে নতুন কোনো শত্রুতা তৈরি হবে? নীল কি পারবে সুযোগ বুঝে নিজের সাথীদের নিয়ে সেখান থেকে পালাতে? পর্ব 562। চিত্রা হলো বন্দী। সিংহরায় পরিবারে এমন অনেকেই ছিল যারা যুদ্ধের পক্ষে, আবার বেশ কিছু লোক ছিল যারা যুদ্ধ এড়াতে চাইছিল। তাদের মধ্যেই একজন হলেন এই রামচরণ। তিনি সাহস করে নিজের মতামত ব্যক্ত করতে পেরেছিলেন। মাস্টার, সিংহরায় পরিবার আর বেলপাহাড়ি গ্যাংয়ের মধ্যে তফাৎ কোথায়? আমরা দুই দলই ব্যাড গ্রুপের সদস্য, আর বহু বছর ধরে আমরা নিজেদের ভূমিকা পালন করে আসছি। গুড গ্রুপের লোকেরা আমাদেরকে শেষ করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমরা বেলপাহাড়ি গ্যাংয়ের সাথে ঝামেলা করি, তাহলে ক্ষতিটা কাদের হবে? আমাদের আর বেলপাহাড়ি গ্যাংয়ের। কিন্তু লাভ কাদের? প্রোফাউন্ড রিয়েলম আর গুড গ্রুপের। তাই যে কোনোভাবে আমাদের এই যুদ্ধটা এড়িয়ে যাওয়া উচিত। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর রামচরণ আবার বললেন, আমরা যদি ওদেরকে বোঝাই যে আমরা ভয় পেয়ে গেছি, তাহলে? বেলপাহাড়ি গ্যাংয়ের ওই সর্দারকে আমি খুব ভালো করে চিনি। নিজের মান সম্মান নিয়ে ও খুবই সচেতন। যখন ওর মনে হবে যে সিংহরায় পরিবার হাত তুলে দিয়েছে, তখন ও নিজে থেকেই সরে দাঁড়াবে। তাড়াতাড়ি শুধু আমাদের বিপদ কাটবে তা নয়, পরবর্তী পদক্ষেপের জন্য আমরা বেশ কিছুটা সময়ও পেয়ে যাব। আর ঠিক তারপরেই সুযোগ বুঝে বেলপাহাড়ি গ্যাংকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়ব। নিজের কথা শেষ করে আবার জায়গা মতো গিয়ে দাঁড়িয়ে পড়লেন রামচরণ। রামচরণের কথা শুনে সারা ঘরে এক অদ্ভুত নৈঃশব্দ বিরাজ করতে লাগলো। মনোজ একবার এদিক ওদিক তাকিয়ে অবশেষে বলল, ঠিক আছে, এই আলোচনা এখন শেষ হলো। এবার আমার সিদ্ধান্ত জানানোর পালা। দিবস সিংহ রায় আমাদের নেতা থাকাকালীন একবার আমার সাথে ওনার বেলপাহাড়ি গ্যাংয়ের সর্দারকে নিয়ে কথা হয়েছিল। উনি বলেছিলেন যে বুড়োটা নাকি যথেষ্ট প্রশংসার যোগ্য। অদ্ভুত সমস্ত ক্ষমতা রয়েছে লোকটার, আর নিজের লক্ষ্যেও সে বেশ পাকা। লোকটা যুদ্ধবিদ্যায় পারদর্শী হলেও সবসময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। বাইরে থেকে দেখে বেলপাহাড়ি গ্যাংকে যতটা একজোট বলে মনে হয়, আসলে ততটা নয়। ভেতরে ভেতরে ওদের মধ্যে অনেক গন্ডগোল রয়েছে। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলে চলল মনোজ, আমরা সকলেই জানি যে বেলপাহাড়ি গ্যাংয়ের বেশ কিছু লোক আমাদের দলে যোগ দিলেও সিংহরায় পরিবার থেকে কেউই কখনো ওদিকে যোগ দেয়নি। কাজেই ঝামেলার কথাটা যে সত্যি তা প্রমাণিত। অবশ্য সে কথা প্রমাণ করার জন্য আমি চুপি চুপি একটা দলও তৈরি করেছিলাম। নেতৃত্বে ছিলেন নবকুমার বাবু নিজে। ওদের বেশ কিছু দুর্বলতার কথা আমরা জানি, তাই সিংহরায় পরিবারের তরফ থেকে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। 1 মাসের মধ্যে শত্রুকে আমাদের শেষ করতে হবে। যুদ্ধের প্রস্তুতি শুরু করো। মনোজের মুখে এমন কথা শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল সবাই। ওদিকে তখন কোচবিহারের রায়চৌধুরী বাড়িতে চিত্রার দিকে তাকিয়েছিল ধীরেন রায়চৌধুরী। চিত্রা বসেছিল ঠিক তার পাশেই। সে ঠিক বুঝতে পারছিল না এই মুহূর্তে সে হাসবে না কাঁদবে। মিস্টার রায়চৌধুরী, আমি কিন্তু ঠাট্টা করছি না। নীল আমার জামাই,
আমরা সবাই একই পরিবারের লোক, তাই না? এতগুলো বছর ধরে নীল আমাদের বাড়িতে রয়েছে, আর আমরা সব রকম ভাবে ওর খেয়াল রেখেছি। ওকে যথাযোগ্য সম্মান দিয়েছি, যাকে বলে একেবারে জামাই আদর। তাছাড়া কোন বাড়িতে ঝগড়া হয় না বলুন দেখি? বাড়ির লোকেদের মধ্যে একটু ঝামেলা হলো কি হলো না, আর অমনি সবাই নীলকে ভুল বুঝতে শুরু করলো। তবে কোনোদিনও ছাড়িনি। দরকারে নিজের বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে লড়েছি। পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছি, কিন্তু নীল আমার জামাই বলে কথা। ওর আসল পরিচয় আমি জানতাম না ঠিকই, কিন্তু তারপরেও আমি প্রতি মুহূর্তে ওর পাশে থেকেছি। রায়চৌধুরী পরিবার এত বড়, আপনারা তো চাইলেই আমাদেরকে একটু সাহায্য করতে পারেন। এক নিঃশ্বাসে সমস্তটা বলে থামলো চিত্রা। তবে তার কথা শুনে মনে হচ্ছিল সে বুঝি নীলকে নিজের ছেলের মতো ভালোবাসে। এমনভাবে সে নীলের কথা বলছিল যেন নীলের চিন্তায় তার রাতে ঘুম হয় না। আপনার কথা শুনে যা বুঝছি, আপনি আমার কাছে টাকা চাইতে এসেছেন, তাই তো? ধীরেন রায়চৌধুরী বেশ অবাক হয়ে গিয়েছিল। চিত্রার কথা শুনে প্রায় বোকা বনে গিয়েছিল সে। আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন মিস্টার রায়চৌধুরী। নীল এই পরিবারের একটা অংশ, আপনাদের বাড়ির সদস্য। এই বাড়ির সম্পত্তিতে তো ওরও একটা ভাগ রয়েছে। আর সেই সঙ্গে নীল সেন পরিবারের জামাইও বটে, আমার মেয়ের স্বামী। এখন আমাদের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। এই পরিস্থিতিতে আমি ওকে কষ্ট পেতে দেখতে পারছি না। মায়ের মন তো, ছেলের কষ্ট দেখলে কি আর ঠিক থাকতে পারে? আপনারা হলেন বড় বড় বাড়িতে থাকা লোকজন, একটা বুড়ো মায়ের মনের কথা কি আর আপনারা বুঝবেন? সস্তা নাটকের সব সীমা পার করে দিয়ে চিত্রা আরো বলল, বিপদের সময় যদি পরিবারের লোকেরাই পাশে না থাকে, তাহলে আর কে থাকবে? আমার মতে আমাদের সবার একবার একত্র হওয়া উচিত। দুই বাড়ির লোকেরা যাতে একে অপরকে ভালোভাবে চিনতে পারে, জানতে পারে, তাতে আমাদের নিজেদের মধ্যে সম্পর্কটাও মজবুত হবে। চিত্রা যখন আপন মনে এত সব কথা বলে চলেছে, তখন শুধু ধীরেন রায়চৌধুরী নয়, বরং রায়চৌধুরী বাড়ির বেশ কিছু চাকর বাকরও সেই হল ঘরে উপস্থিত। চিত্রার কথা শুনে তাদের মাথা ঘোরার জোগাড়। এর আগে তারা এমন অদ্ভুত মহিলা কখনো দেখেনি। আচ্ছা, তা আপনার আমার কাছে ঠিক কত টাকা চাই? ভাবলেশহীন মুখে জিজ্ঞেস করলো ধীরেন রায়চৌধুরী। সে বেশ বুঝতে পারছিল যে কোথাও একটা গন্ডগোল নিশ্চয়ই হচ্ছে, তাই সরাসরি এমন একটা প্রশ্ন করে বসলো সে। আমার, মিস্টার রায়চৌধুরী, আপনাদের পরিবারের একটা টাকাও আমার চাই না। আমি যা কিছু করছি সবটাই নিজের মেয়ে জামাইয়ের জন্য। আপনাদের পরিবারের ইতিহাস যথেষ্ট পুরনো, আর যথেষ্ট অভিজাতও বটে। ওই 15 কোটি টাকার মতো পেলেই আপাতত দিন কেটে যাবে। বিন্দুমাত্র লজ্জা না পেয়ে বলল চিত্রা। চিত্রার কথা শুনে বাড়ির চাকররা পর্যন্ত স্তম্ভিত হয়ে গেল। তারা ভাবল, এই মহিলা নির্ঘাত পাগল। তাছাড়া আগেও নীল এই বাড়ির লোকের চোখের বালি ছিল, আর আজও তাই। এ বাড়ির লোকের নীলকে নিয়ে হয়েছে মহাজালা। বাড়ি থেকে তাকে বের করে দেওয়ার পরেও তার নাম করে লোকে এসে টাকা চাইছে। 10-15 কোটি টাকা কি মুখের কথা? মাত্র 15 কোটি টাকা হলেই চলবে? একটু খোঁচা মেরে বলল ধীরেন রায়চৌধুরী। সে বেশ বুঝতে পারছিল যে চিত্রা নীলের অতীত সম্পর্কে কিছুই জানে না। না হলে এ বাড়িতে এসে নীলের নাম করে টাকা চাওয়ার সাহস তার হতো না। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট। আপাতত 15 কোটি হলেই চলবে। আসলে আমার মনে একটুও লোভ নেই, জানেন। টাকা কটা পেলে আমি নীলকে আরো একটু ভালোভাবে রাখতে পারবো। চিত্রার মুখ দেখে মনে হচ্ছিল এখনই বুঝি সে হাসিতে ফেটে পড়বে। তার মনে আজ আর খুশির কোনো সীমা পরিসীমা নেই। চিত্রা স্বপ্নেও ভাবেনি যে নীলের নাম করে সে এতগুলো টাকা আদায় করতে পারবে। প্রথমে তো সে এই বাড়িতে টাকা চাইতেই এসেছিল, কিন্তু সে আশা করেনি যে রায়চৌধুরী বাড়ির কর্তা তার অনুরোধ মেনে নেবে। মনে মনে সে হাসছিল, কারণ তার মনে হচ্ছিল রায়চৌধুরী বাড়ির বড় কর্তাকে সে বোকা বানাতে পেরেছে। উফ, এই বড় লোকগুলো যে এত বোকা হতে পারে আমি আজ জানতে পারলাম, মনে মনে ভাবল চিত্রা। এই মুহূর্তে তার মনে খুশির কোনো সীমা নেই। আপনি কি আমার কথাটা বুঝতে পারলেন না? আমি কিন্তু আপনাকে সত্যি সত্যি জিজ্ঞেস করিনি। নিজের ভুরু দুটোকে কপালে তুলে বলল ধীরেন রায়চৌধুরী। তার মুখটা বর্ষার আকাশের মতো কালো হয়ে উঠেছে। আপনি কি বলতে চাইছেন মিস্টার রায়চৌধুরী? মুহূর্তের মধ্যে চিত্রার মুখের হাসি মিলিয়ে গেল। হুম, আমি কি বলতে চাইছি? একটা অদ্ভুত হাসি হেসে টেবিল চাপড়ে কড়া গলায় ধীরেন রায়চৌধুরী বলল, আপনি কি সবে পাগলের হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন? হয়তো আপনি আমাদের পরিবার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে আসেননি, কিন্তু এখন যে আর আপনাকে সুযোগ দেওয়া যাবে না। হঠাৎ করেই ধীরেন রায়চৌধুরীর হাবভাব সম্পূর্ণ বদলে গিয়েছিল। হতে পারে আপনি সম্পর্কে নীলের শাশুড়ি, কিন্তু আপনিও তো ওর আত্মীয়, তাই না? আপনি রায়চৌধুরী পরিবারের কাছ থেকে 15 কোটি টাকা চেয়েছেন। আমাকে কি বোকা মনে হয়? কথাটা বলে ধীরেন রায়চৌধুরী কড়া গলায় নিজের চাকরদের আদেশ করল, এই মহিলাকে এখনই পুরনো কয়েদখানায় বন্দি করে রাখো। রায়চৌধুরী পরিবার আগেরবার কত কি সহ্য করেছিল, উনিও একটু বুঝুক। ধীরেনের কথা শেষ হতে না হতেই 3-4 জন লোক এসে চিত্রাকে শক্ত করে ধরে ফেলল।
আমাকে ছেড়ে দাও আমায়। কোনো টাকা পয়সা আমার চাই না। ছাড়ো, ছাড়ো বলছি। তোমরা কিন্তু ভুল করছো। আমি কিন্তু পুলিশ ডেকে এখনই তোমাদেরকে ধরিয়ে দিতে পারি। সর্বশক্তি দিয়ে নিজেকে প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করছিল চিত্রা। কিন্তু রায়চৌধুরী বাড়ির রক্ষীদের সঙ্গে কি আর সে পারে? পুলিশ, আপনি তো দেখছি রীতিমতো হুমকি দিচ্ছেন। একে তো আপনি এই বাড়িতে আসার দুঃসাহস দেখিয়েছেন, তার উপর আবার পুলিশের হুমকি। জানেন, জোর করে আমার কাছ থেকে টাকা চাওয়ার অপরাধে আপনার কি শাস্তি হতে পারে? এই, ওর ফোনটা কেড়ে নাও! চিৎকার করে উঠল ধীরেন রায়চৌধুরী। আমি তো ওই শয়তান নীলকে একটা উচিত শিক্ষা দেওয়ার সুযোগ খুঁজছিলাম। আপনি নিজে এখানে এসে আমাকে সেই সুযোগটা করে দিলেন। রায়চৌধুরী বাড়ির রক্ষীদের চিত্রার হাত পা ছোঁড়ায় কিছু যায় আসলো না। তারা সাথে সাথে চিত্রার ব্যাগ খুঁজে তার ফোনটা বের করে নিয়ে তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে গেল। এখনই কাউকে কলকাতায় পাঠিয়ে নীলকে খবরটা দাও। ওকে বলবে নিজের শাশুড়িকে জ্যান্ত দেখতে চাইলে যেন আমার সাথে যোগাযোগ করে। নিষ্ঠুর হাসি হেসে বলে উঠল ধীরেন রায়চৌধুরী। যদিও সিংহরায় পরিবারের লোকেরা স্পষ্ট ভাষায় ধীরেনবাবুকে বলে দিয়েছিল যে নীলের যাতে কোনো অসুবিধা না হয়, কিন্তু এইবার সে আর থেমে থাকলো না। এমনিতেও সিংহরায় পরিবার তাদের সম্পর্কে কি ভাবে তা নিয়ে ধীরেনবাবুর খুব একটা মাথা ব্যথা নেই। সেটা যুদ্ধবিদ্যার কারণে না ওষুধের কারণে, সে উত্তর একমাত্র সময়ই দেবে। এদিকে তখন ক্যাম্পিং ইভেন্টের অফিসে মুখোমুখি বসেছিলেন নবাব গুহ আর ভরত মৌলিক। তাদের দুজনেরই চোখ মুখ বেশ গম্ভীর। মুখ দেখে মনে হচ্ছিল তাদের মাথার ভেতর খুব গুরুতর কিছু একটা চলছে। সিংহরায় পরিবার চ্যালেঞ্জটা মেনে নিল। হাতের আঙুল দিয়ে কপালের দুপাশটা আলতো করে টিপতে টিপতে বললেন নবাব গুহ, বেলপাহাড়ি গ্যাংয়ের কাছে প্রচুর লোক রয়েছে, আর ওরাও সিংহরায়দের সাথে মুখোমুখি লড়াই করতে প্রস্তুত। এই যুদ্ধের ফলাফল কি হবে কে জানে। দীর্ঘশ্বাস ফেলে বললেন ভরত মৌলিক, এমনিতেই এই ঘটনার কথা সবাই জেনে গেছে। প্রোফাউন্ড রিলেমের লোকেরা যথেষ্ট উত্তেজিত। কিন্তু আমি বুঝতে পারছি না যে ব্যাড গ্রুপের দুই গুরুত্বপূর্ণ সদস্য, যারা এতগুলো বছর চুপচাপ বসেছিল, তারা হঠাৎ একে অপরের সাথে লড়তে চাইছে কেন? সত্যি তো, কেন একে অপরের বিরুদ্ধে যুদ্ধে রাজি হলো সিংহরায় পরিবার আর বেলপাহাড়ি গ্যাং? খুশি হওয়ার বদলে কি নিয়ে এত চিন্তা করছেন নবাব গুহ আর ভরত মৌলিক? পরবর্তীকালে কি তবে আবার প্রোফাউন্ড রিলেম আর ব্ল্যাক ফাউন্ডেশনের মধ্যে লড়াই হবে? রায়চৌধুরী বাড়ির হাত থেকে কি নিজের শাশুড়িকে বাঁচাতে পারবে নীল? পর্ব 563, শাবানার পেটে নীলের সন্তান। ভরত মৌলিকের প্রশ্নটা যথেষ্ট যুক্তিযুক্ত হলেও তার উত্তর কারো কাছে ছিল না। নবাব গুহ আর ভরত মৌলিক দুজনেই ভাবছিলেন যে এই ঘটনার পেছনে আসল কারণটা ঠিক কি হতে পারে। অন্যান্য দলের ব্যাপারে কি বক্তব্য? হঠাৎ কথাটা মনে হতেই প্রশ্ন করলেন নবাব গুহ। বললাম তো, প্রোফাউন্ড রিলেমের সমস্ত বড় দল এই খবরটায় প্রচন্ড খুশি, আর ওরা যুদ্ধের জন্য একেবারে মুখিয়ে আছে। ছোট দলগুলোর অবশ্য বিশেষ কিছু যায় আসে না। দীর্ঘশ্বাস ফেলে ভরত মৌলিক আরো বললেন, কিন্তু ওদের উদ্দেশ্য একেবারে পরিষ্কার। এই যুদ্ধ কে জিতলো কে হারলো তাতে কিছুই যায় আসে না। আসল জয় তো হবে প্রোফাউন্ড রিলেমেরই। কয়েকটা দল এখনো নিজেদের মতো পরিকল্পনা করে যোদ্ধাদের তৈরি করছে। ওদের মতে সিংহরায় পরিবার আর বেলপাহাড়ি গ্যাংকে একসাথে শেষ করার এই হলো সুবর্ণ সুযোগ। যে হেরে যাবে সে তো গেলই, আর যারা জিতবে তারা প্রচন্ড ক্লান্ত হয়ে পড়বে। তখন সুযোগ বুঝে তাদেরকে আক্রমণ করবে গুড গ্রুপ। ভরত মৌলিকের কথা শুনে যেন চমকে উঠলেন নবাব গুহ। বেশ অনেকক্ষণ চুপ করে থাকার পর অবশেষে তিনি বললেন, সিংহরায়রা কিছুতেই হার মানবে না। নবাব গুহর কথা শুনে ভয়ে কেঁপে উঠলেন ভরত মৌলিক। ভরতবাবু নবাব গুহকে অনেক বছর ধরে চেনেন, আর এই প্রথমবার নবাব গুহকে তিনি ভয় পেতে দেখেছেন। যুদ্ধটা বেলপাহাড়ি গ্যাং আর সিংহরায় পরিবারের মধ্যে হলেও সবথেকে বেশি প্রভাবিত হয়েছেন নবাব গুহই। সত্যি কথা বলতে প্রোফাউন্ড রিলেমের লোকেদের জীবন সাধারণ মানুষের জীবনের থেকে অনেকটাই বেশি কঠিন। যোদ্ধাদের এই দুনিয়ায় একে অপরকে ছাপিয়ে যাবার চক্করে সমস্ত দল নিজেদের মধ্যে লড়াই করে মরছিল, আর এই অন্তর্দ্বন্দ্বের কারণে আরো বেশি করে লোভী হয়ে উঠছিল সকলে। তবে প্রোফাউন্ড রিলেমের লোকেরা এতদিনে এসবে অভ্যস্ত হয়ে উঠেছে, তাই নবাব গুহর চিন্তার কারণটা খুব একটা বুঝে উঠতে পারছিলেন না ভরত মৌলিক। তুমি কি ব্যাপারটা খেয়াল করে দেখেছো? গুড গ্রুপের লোকেরা দিবস সিংহরায়কে হত্যা করার পর থেকেই সিংহরায় পরিবার নিজেদের চাল বদলে ফেলেছে। এখন বেলপাহাড়ি গ্যাং ব্ল্যাক ফাউন্ডেশনের সাথে হাত মিলিয়েছে। এই কদিন আগে আমরা ব্ল্যাক ফাউন্ডেশনের সাথে যুদ্ধ করলাম, সেখানে কিন্তু বেলপাহাড়ি গ্যাং অংশগ্রহণ করেনি। চাইলেই ওরা পেছন থেকে আক্রমণ করতে পারত, কিন্তু না, সেটা ওরা করেনি, কারণ ওদের মনে ভয় ছিল, আর সেই ভয় সিংহরায় পরিবারের সাথে জড়িত। বেলপাহাড়ি গ্যাং খুব ভালো করেই জানে যে সিংহরায় পরিবার ঠিক কি জিনিস। সত্যি কথা বলতে সিংহরায় পরিবার আমাদের জন্য খুবই কাজের একটা অস্ত্র হতে পারে, যারা বেলপাহাড়ি গ্যাংকে আমাদের উপর আক্রমণ করা থেকে আটকাবে। আমরা ব্ল্যাক ফাউন্ডেশনের সাথে মুখোমুখি যুদ্ধ করেছি, কেউ আমাদেরকে পেছন থেকে ছুরি মারেনি, আর তার একমাত্র কারণ হলো সিংহরায় পরিবার। কথা বলতে বলতে একবার জানলার দিকে তাকালেন নবাব গুহ।
হঠাৎ বদলে যাওয়া আবহাওয়া দেখে কপালে ভাঁজ পড়ল তার। সিংহরায়রা হেরে গেলে বুঝবে যে ব্ল্যাক ফাউন্ডেশন কলকাতার মাটিতে উঠে আসতে চলেছে। বেলপাহাড়ি গ্যাং বলে আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, আর তারপর আমরাও আর কিছু করতে পারবো না, সব শেষ হয়ে যাবে। কিন্তু বেলপাহাড়ি গ্যাং যদি সিংহরায়দেরকে শেষ করতে চায় তাহলে ওদের বড় দাম দিতে হবে। আমরা সুযোগ বুঝে যুদ্ধের ময়দানে বেলপাহাড়ি গ্যাংয়ের উপর আক্রমণ করে ওদেরকে হারিয়ে দিতে পারি। আর বেলপাহাড়ি গ্যাংটাই যদি না থাকে তখন ব্ল্যাক ফাউন্ডেশনই বা কি করবে? চিন্তিত মুখে আশার আলো খোঁজার চেষ্টা করলেন ভরত মৌলিক। অন্যদের লড়াইয়ের ময়দানে ঢুকে নিজেদের স্বার্থসিদ্ধি করাটা গুড গ্রুপের জন্য খুব একটা গৌরবের বিষয় নয়, কিন্তু কাদের বিরুদ্ধে তারা লড়তে নেমেছে সেটা তো আর ভুলে গেলে চলবে না। তাদের লড়াইটা ব্যাড গ্রুপের বিরুদ্ধে, আর খারাপদের সঙ্গে তাদের মতো করেই লড়তে হয়। তোমার কি মনে হয় যে বেলপাহাড়ি গ্যাংয়ের ওই সর্দার এসব কথা ভেবে আগে থেকে কোনো ব্যবস্থা করবেন না? হয়তো ওরা নিজেদের সৈন্যদল ভাগে ভাগে যুদ্ধে পাঠালো, অর্ধেক পাঠালো ওদিকে আর অর্ধেক আমাদের পিছনে। তখন কি করবে তুমি? কথাটা বলতে বলতে নিজের জায়গা ছেড়ে উঠে জানলার দিকে এগিয়ে গেলেন নবাব গুহ। বেলপাহাড়ির সর্দারের মাথা ভীষণ পাকা, আর এইবার কিন্তু আক্রমণ যথেষ্ট ভয়ঙ্কর হতে চলেছে। উদাস চোখে জানলার দিকে তাকিয়ে মাথা নেড়ে তিনি আবার বললেন, আমার কথা তোমার বিশ্বাস না হলেও জেনে রেখো, সিংহরায়রা হেরে গেলে ব্ল্যাক ফাউন্ডেশনের কলকাতা দখল করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ওদিকে নীল আর বাকি সবাই পাহাড়ের গুহার মুখের কাছে দাঁড়িয়েছিল। দিল্লি গ্রুপ যেহেতু নীলের উপর প্রতিশোধ নিতে চলে এসেছিল, তাই সময় নষ্ট হচ্ছিল বিস্তর। অন্যান্য দলগুলো পাহাড়ের চারপাশে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল, কিন্তু প্রাচীন পাহাড়ের রক্ষাকর্তারাও পিছিয়ে ছিল না। সর্পমস্তার দল কি আর চুপ করে থাকার জিনিস? চারপাশ থেকে কেবলই আর্তনাদ ভেসে আসছিল। যেই দলেরই ক্ষতি হোক না কেন, প্রাণ হারাচ্ছিল কেবল যোদ্ধারা। এদিকে দিল্লি গ্রুপ নীলের কাছ থেকে শুধু নিজেদের তাঁবু ধ্বংসেরই নয়, বরং রায়চৌধুরী পরিবারেরও বদলা নিতে চায়। আর এইবার তারা একেবারে সমস্ত রকম প্রস্তুতি সেরেই এসেছে। উত্তরপ্রদেশ গ্রুপের সাহায্যও পাচ্ছিল ওরা, মানে দিয়া আর মধুমিতাকে সাহায্য করছিল মুকেশ নাগর। এমনিতেই নীলের সাথে তার আদায় কাঁচকলা সম্পর্ক। মিস্টার ধারা, আমি যতদূর জানি নীলের সাথে আপনার পরিবারের কোনো সম্পর্ক নেই, কিন্তু অতীতে নীল আর আমাদের মধ্যে অনেক সমস্যা হয়েছে, আর আজ সেই সমস্ত ক্ষতয় মলম লাগানোর দিন। আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে নীলকে আমাদের হাতে তুলে দিন। আমরা কথা দিচ্ছি যে আপনার কোনো ক্ষতি আমরা করব না, না হলে শুধু শুধু আপনাকে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কারণ পরিস্থিতি কোন দিকে এগোতে পারে সে কথা আমরা খুব ভালো করেই জানি। নির্ভীক চিত্তে অপূর্বকে রীতিমতো হুমকি দিল দিয়া। ধারা পরিবার ক্যাপিটাল এম্পায়ারের সব থেকে গুরুত্বপূর্ণ পরিবার, যারা বহু বছর ধরে বিভিন্ন লড়াইতে নিজেদের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আজ পর্যন্ত ক্ষমতার দিক থেকে কেউ তাদের উপর আঙুল তুলতে পারেনি, সে দিল্লি গ্রুপ হোক বা উত্তরপ্রদেশ গ্রুপ। কে বলল ধারা পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই? সাথে সাথে প্রতিবাদ করে উঠল নীল। অপূর্ব একটু আগেই আমাকে নিজের ছোট ভাই হিসেবে স্বীকার করেছে, আজ থেকে আমি শুধুই ওর লোক। কি বললে তুমি? নীলের কথা বিশ্বাস করতে না পেরে সরাসরি অপূর্বকে প্রশ্ন করল মুকেশ নাগর। মিস্টার ধারা, নীল যা কিছু বলছে সেসব কি সত্যি? নির্ভেজাল সত্যি। একটু আগেই নীলকে আমি নিজের সাথী হিসেবে স্বীকার করেছি, তাই ওর ক্ষতি করার কথা তোমরা মাথাতেও এনো না। চুপচাপ এখান থেকে কেটে পড়ো। একরাশ বিরক্তি নিয়ে মুকেশ নাগরের দিকে হাত নেড়ে জবাব দিল অপূর্ব। অপূর্বর কথা শুনে মুকেশ, দিয়া আর মধুমিতা তিনজনেই একেবারে হতবাক হয়ে গেল। ওদিকে সারা জীবন কারোর কাছে মাথা নিচু না করা নীল এখন যেন একেবারে ভিজে বেড়াল। ধারা পরিবারের সাথে দেখা করতে আসার আগে দিল্লি গ্রুপ আর উত্তরপ্রদেশ গ্রুপের মধ্যে একটা চুক্তি হয়েছিল। তারা ঠিক করেছিল যে একসাথে সবার আগে নীলকে খুঁজে বের করবে, আর তারপর তার কাছ থেকে ওষুধের ফর্মুলা আদায় করবে। কাজ হয়ে গেলে এই প্রাচীন পাহাড়ের কোলেই নীলকে মেরে তার দেহটাকে পুঁতে দিয়ে যাবে। এমনিতেও এই পাহাড়ের আনাচে কানাচে প্রচুর লাশ পড়ে আছে। ক্যাম্পিং ইভেন্ট নীলের মৃত্যু সংবাদ পেলেও এই হাজার হাজার লাশের ভিড়ে আলাদা করে তাকে খুঁজে বের করতে পারবে না। তোমরা শুনলে না আমার দাদা কি বলল? পাড়ার নেতাদের পেছনে ঘুরঘুর করা চামচাদের মতো করে বলে উঠল নীল। এখনই এখান থেকে দূর হয়ে যাও, দাদার মাথা গরম করিও না। শয়তান! দিয়া অনেক কিছু বলতে চাইছিল, আর নীলের উপর তার প্রচন্ড মাথাও গরম হচ্ছিল, কিন্তু সামনে অপূর্ব ধারা দাঁড়িয়ে রয়েছে, তাই নিজের রাগ প্রকাশ করতে সে পারছিল না। ধারা পরিবারের সামনে দিল্লি গ্রুপ বা উত্তরপ্রদেশ গ্রুপের কোনো মূল্যই নেই, কিন্তু দিয়া নীলকে হাতের কাছে পেয়েও তো আর এত সহজে ছেড়ে দিতে পারে না। মধুমিতা আর মুকেশ অনেক ভাবনা চিন্তা করে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। ওদিকে তখন বেলপাহাড়ি গ্যাংয়ের প্রাসাদে নিজের ঘরে বসে বারবার নিজের পেটের দিকে তাকাচ্ছিল বেগম শাবানা। তার দু চোখে চিন্তার ছাপ স্পষ্ট। নীল, কোথায় তুমি? তুমি কি জানো যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি? এখান থেকে তাড়াতাড়ি পালাতে না পারলে আমার আর তোমারই বাচ্চার প্রাণ সংশয় হতে পারে। চিন্তিত মুখে দীর্ঘশ্বাস ফেলে আপন মনেই বলে উঠল শাবানা। শাবানার ভাগ্য ভালো যে বেলপাহাড়ি গ্যাংয়ের লোকেরা এই মুহূর্তে সিংহরায় পরিবারের উপর আক্রমণ করা নিয়ে প্রচন্ড ব্যস্ত।
তাই ডাকাত সর্দার শাবানার পেটের দিকে মনোযোগ দেওয়ার খুব একটা সময় পাননি। তবে শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? শাবানা খুব শিগগিরই এখান থেকে পালাতে না পারলে ডাকাত সর্দার আর দলের বাকি সদস্যরা তার পেটে সন্তান আসার খবরটা পেয়ে যাবে। দলের লোকেরা তো ভাববে যে বেল পাহাড়ি গ্যাংয়ে বংশপ্রদীপ আসতে চলেছে, কিন্তু আসল সত্যিটা তো ডাকাত সর্দার জানেন। তিনি যে নপুংসক, তিনি বাবা হবেন কি করে? শাবানা কোনো ঝুঁকি নিতে চাইছিল না, তাই নিজের শরীরের অবস্থা টের পেতেই সাথে সাথে নীলকে খুঁজতে লোক পাঠালো সে। মনে আশা ছিল যে নীল খবরটা পেলেই এসে তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। এদিকে প্রাচীন পাহাড়ে গুপ্তধন খুঁজতে আসা নীলদের কোনো ধারণাই নেই যে বাইরের দুনিয়ায় এখন কি কি ঘটে চলেছে। দিল্লি গ্রুপ আর উত্তরপ্রদেশ গ্রুপ ধারা পরিবারের ভয়ে সেখান থেকে চম্পট দিয়েছিল, আর অপূর্ব ধারার আদেশে তার সবথেকে বিশ্বস্ত কর্মচারী কমল আর নীল প্রবেশ করেছিল পাহাড়ের ভেতর। পাহাড়ের বাইরে টর্চ ঠিকঠাক কাজ করলেও ভেতরে টর্চে আর কোনো কাজ হচ্ছিল না। অবশেষে দেশলাই বাক্সর ভরসায় পাহাড়ের গুহায় পা রাখল নীল আর কমল। রাস্তাটা প্রথম দিকে সরু এবং এবড়ো খেবড়ো হলেও ক্রমশ চওড়া এবং মসৃণ হতে শুরু করলো। তবে প্রতি পদে বড় বড় পাথরে হোঁচট খাচ্ছিল তারা। কখনো নীল আহ করে চিৎকার করে ওঠে, তো কখনো কমল। রাস্তার ঠিক মাঝ বরাবর চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল নীল। তাকে হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখে কমল তাকালো তার দিকে। কি হলো, সব ঠিক আছে তো? দেশলাই বাক্স থেকে একটা দেশলাই জ্বালিয়ে প্রশ্ন করলো কমল। মনে হচ্ছে আমার পাটা কোথাও একটা আটকে গেছে, একটু দেখবে, বলল নীল। তবে তার গলায় সেরকম উদ্বেগ ধরা পড়ল না। আরো একটা দেশলাই জ্বালিয়ে ভালো করে দেখার চেষ্টা করলো কমল। এখানে এমনভাবে হাওয়া চলছে যে একটাও দেশলাই বেশিক্ষণ জ্বালানো যাচ্ছে না। এদিকে কমলের কাছে মাটিতে বসে পরীক্ষা করা ছাড়া আর কোনো উপায়ও নেই। হঠাৎ করে নীল কমলের কাঁধ ধরে মারল একটা হ্যাঁচকা টান। নীলের হঠাৎ এমন কাণ্ড কারখানায় কমল তাল সামলাতে পারল না। মাটিতে হাত রেখে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই নীল পিছনে সরে গেল। এই, তুমি কি করছো বলো তো? হঠাৎই কঠিন হয়ে উঠল কমলের স্বর। কমল বোকা নয়, সে পরিষ্কার বুঝতে পারছিল যে পাথরে তার হাত আটকে গিয়েছে। সেটা কোনো সাধারণ পাথর নয়, এটা একটা জাদু পাথর। এই পাথরের খাঁজে একবার হাত বা পা আটকালে যতক্ষণ না অন্য কারোর হাত বা পা সেখানে এসে আটকাচ্ছে, ততক্ষণ নিজেকে ছাড়ানো সম্ভব নয়। নীল কি তবে জেনে বুঝেই এমনটা করলো? কমল কি তবে এখানেই আটকে থাকবে, নাকি নীল উদ্ধার করবে তাকে? এই গুহাতেই কি সেই অভিনব দিব্যাস্ত্র খুঁজে পাবে তারা? শাবানার কি হবে? আদ্রিতা এই বাচ্চার কথা জানতে পারলে কি করবে? নবাব গুহ কি পারবেন যুদ্ধ থামাতে?